ছবি তোলার আগে। তো সকলকে স্বাগতম। আজকে আমরা তৃতীয় দিনে রয়েছি। আমাদের যে সিরিজটা শুরু হয়েছে লুসেন্ট এবং এনসিইআরটির যে বাংলায় আলোচনা, তার আমরা প্রথম দিন আমরা করেছি ইতিহাস, দ্বিতীয় দিন ছিল বিজ্ঞান এবং আজকে আবারও ইতিহাস নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা যেমনটা বলেছি যে একদিন করে আর্টসের সাবজেক্ট চলবে, অর্থাৎ ইতিহাস, ভূগোল এই সমস্ত চলবে লুসেন্ট থেকে, এবং তার পরের দিন চলবে সায়েন্স, আর সায়েন্সের পার্টটা চলবে এনসিইআরটি থেকে। তা সেই অনুযায়ী আমাদের আজকে ইতিহাস লুসেন্ট থেকে হবে, কাল মানে আগামীকাল আবার হবে সেটা বিজ্ঞান। আমাদের বিজ্ঞানের কী চ্যাপ্টার হবে সেটা অলরেডি বলা আছে, আর আমাদের যে আগের ভিডিওসগুলো সেগুলো দেখার জন্য প্লে লিস্টে চলে যাও, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও। তো আজকে আমরা শুরু করব আমাদের ইতিহাসে যেটা বলা ছিল অলরেডি আগে হয়ে গেছে, যেটা হয়েছে যে ইতিহাসের বেসিক ধারণা সম্পর্কে। আজকে আমরা হিস্টোরিক্যাল সোর্স নিয়ে শুরু করবো, অর্থাৎ ইতিহাসের উৎস সম্পর্কে জানবো। তবে তার আগে আমরা আগের দিন যা পড়েছিলাম তার সম্পর্কে হালকা ছোট্ট একটুখানি রিভিশন করে নেব, যারা ছিল তাদের জন্য দু একটু, মানে অল্প, বেশি না। আমি সবার প্রথমেই একবার জিজ্ঞাসা করে নেব যে ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে বলা হচ্ছিল। তাকে কে বলেছিল ইতিহাসের জনক? কে বলেছিল? তোমরা যদি ভিডিও দেখে থাকো আগের ভিডিও, তাহলে তোমরা অবশ্যই পারবে। তোমরা ভিডিও দেখে থাকলে অবশ্যই পারবে। বলো কে ছিল? কে ছিল? সিসেরো। ঠিক আছে। আচ্ছা, হেরোডোটাসকে বলা হয় কি ইতিহাসের জনক? তাহলে আধুনিক ইতিহাসের জনক কাকে বলা হয়? লিওপল্ড ভন র্যাঙ্কে। তার মানে বোঝা যাচ্ছে যে তোমরা কেউ ভিডিওগুলো ঠিক করে দেখছো না, এটাই বোঝা যাচ্ছে। কারণ আগের দিন যেগুলো পারা যাচ্ছিল সেগুলো এখন পারা যাচ্ছে না, তার মানে এটাই বোঝা যাচ্ছে। যাই হোক, আচ্ছা এবার বলি, তাহলে বলো যে হর্ষ এরা কবে থেকে শুরু হয়? 606। ঠিক একদম তাই, 606। এবং কোল্লাম এরা, অর্থাৎ কোল্লাম ক্যালেন্ডার কবে থেকে শুরু হয়? 825। একদমই তাই। আচ্ছা, ইলাহি। ইলাহি 1584 শুরু হয়, কিন্তু এটা ক্যালেন্ডারের ডেট কবে থেকে শুরু হয়? এর 1556 থেকে। কে করে এটা? আকবর। একদমই তাই। আচ্ছা, আমরা বলেছিলাম যে আমাদের যে আমরা বর্তমানে যে ক্যালেন্ডার চালু আছে আমাদের, আমরা যেটা ব্যবহার করি, সেই ক্যালেন্ডারটা ফার্স্টে কি নাম ছিল? তার তিনখানা নাম বলা হয়েছিল বিভিন্ন যুগে। প্রথমে কি নাম ছিল? সাউথের নাম না, প্রথমে অন্য নাম ছিল। বল তাড়াতাড়ি। হ্যাঁ, জুলিয়ান ক্যালেন্ডার। কার নাম অনুসারে ছিল? জুলিয়াস সিজারের নাম অনুসারে। কত সালে সেটা? কত সালে? ভিডিও দেখলেই কিন্তু অবশ্যই এটা মনে থাকার কথা ছিল। বলো কত সালে? 1800। আরে জুলিয়াস সিজার 1800 কি করে আসবে? 46 বিসি। আচ্ছা, তারপরে ওইটার নাম ছিল জুলিয়ান ক্যালেন্ডার। তারপর ওই ক্যালেন্ডারটা একটু মডিফাই হয়ে কি নাম হলো? ক্রিশ্চিয়ান ক্যালেন্ডার। ক্রিশ্চিয়ান ক্যালেন্ডারটা কবে হয়? ক্রিশ্চিয়ান ক্যালেন্ডার ওই যে প্রথমে 587 এডি। কে করেছিল এখানে? কে করেছিল? রাজা কে করেছিল ক্রিশ্চিয়ান ক্যালেন্ডার? একজন সাধু করেছিল, মঙ্ক ডাইনোসিয়াস এক্সিগুয়াস বলা ছিল। আর তারপরে ওইখানা মডিফাই হওয়ার পরে কোন ক্যালেন্ডার হলো? বল, যার নাম অনুসারে এখন ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডার। কত সালে করা হয়েছিল এখানে? 1582। কে করেছিল? কার নাম অনুসারে? হ্যাঁ, পোপ গ্রেগরি 13। তাহলে এই হচ্ছে বিষয়, এবং আরো অনেক কিছু ছিল। আচ্ছা, তো বোঝাই যাচ্ছে যে বাড়িতে কেউ রিভাইজ করেনি, সেটা বোঝা যাচ্ছে স্পষ্ট। আমরা একটা কাজ করব, সপ্তাহে 3 দিন যেহেতু আমাদের আর্টসের সাবজেক্ট চলবে, আর 3 দিন সায়েন্স চলবে, আর একদিন করে আমরা রিভিশনের জন্য রাখবো। ঠিক আছে, সপ্তাহে, তাহলে সপ্তাহে 7 দিন হয়ে যাবে। তো আমরা আজকে শুরু করব হিস্টোরিক্যাল সোর্স। আজকের আমাদের নতুন যে শুরু, সে অনুযায়ী হিস্টোরিক্যাল সোর্স মানে ইতিহাসের উৎস। অর্থাৎ আমরা যে ইতিহাস পড়ি, তাহলে আমরা ইতিহাস সম্পর্কে যে আমরা ধারণা পাই, অর্থাৎ এখানে এই রাজা এত সালে এই রাজা ছিল, এই সময় কী ছিল, সে সময় পরিস্থিতি কেমন ছিল, সমাজ ব্যবস্থা কেমন ছিল, বা রাজনৈতিক অবস্থা কেমন ছিল, এই সমস্ত আমরা জানি কোন জায়গার থেকে। তার তো একটা আমাদের উৎস থাকা দরকার। বেশিরভাগ ক্ষেত্রে কি হয় না, ইতিহাসের আমাদের মেন দুটো উৎস থাকে। কয়টা উৎস থাকে? দুটো। তাহলে কি কি উৎস? একটা হচ্ছে লিটারারি সোর্সেস, একটা হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্সেস। লিটারারি সোর্সেস আর একটা কি? লিটারারি সোর্সেস মানে কি? যেটা লিখিত, মানে সাহিত্যর যে সোর্স, মানে কি বই লেখা হয়েছে, কি
কি লিপি লেখা হয়েছে এরকম, ঠিক আছে, মানে বই মেনলি ধর। আর হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্সেস। আর্কিওলজিক্যাল সোর্সেস মানে কি হচ্ছে, মানে কোন জিনিস পাওয়া গেল, ঠিক আছে, মানে মাটি খনন করে দেখা গেলো কোনো একটা বড় শহর বেরোলো, মাটি খনন করে দেখা গেলো এই জায়গায় কোনো একটা বিশেষ প্রকৃতির মাটির পাত্র পাওয়া গেল, বিশেষ প্রকৃতির অস্ত্রশস্ত্র পাওয়া গেল, ঠিক আছে, তো গুহা পাওয়া গেল বিশেষ প্রকৃতির। তো এই ধরনের যে আর্কিওলজি, এগুলোকে বলা কী বলা হয়, আর্কিওলজিক্যাল সোর্সেস। তো এই যে আর্কিওলজিক্যাল সোর্সেস আর ওই যে আর একটা কি লিটারেরি সোর্স, অর্থাৎ লিখিত, যেটা যেটা আগে তো বইপত্র ছিল না, লিপির উপরই লেখা হতো। তাহলে একটা হচ্ছে লিটারেরি সোর্সেস, একটা হচ্ছে কি আর্কিওলজিক্যাল সোর্সেস। এই দুটোকে অ্যাকচুয়ালি মিক্স করে হিসাব করা হয় যে তার প্রপার ইতিহাসটা সম্পর্কে জানা হয়। আমরা জানি যে আমরা একটু আগে আমরা এক সময় পড়েছিলাম যে ইতিহাসকে আমরা টোটাল কয় ভাগে ভাগ করি, 3 ভাগে। একটা কি ছিল, 3 ভাগ কি ছিল, প্রাগৈতিহাসিক যুগ, আর একটা কি প্রাগৈতিহাসিক, যেটা প্রোটো হিস্টোরিক্যাল পিরিয়ড, আর একটা কি হ্যাঁ, তাহলে প্রি হিস্টোরিক্যাল, প্রোটো হিস্টোরিক্যাল, আর একটা হিস্টোরিক্যাল। তো প্রোটো হিস্টোরিক্যাল পিরিয়ড মানে কি ছিল, প্রোটো হিস্টোরিক্যাল কাদের বলা হয়, হ্যাঁ, মানে যাদের এমন কিছু মানে মানে রিটেন এভিডেন্স পাওয়া গেছে, কিন্তু হয় সেটা পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, না হলে সেটাকে মেলানো সম্ভব হয়নি যে আর্কিওলজিক্যাল এভিডেন্স তার সাথে। অর্থাৎ লিপিতে তো অনেক কিছু ভুলভাল লেখা থাকতে পারে। ধর এখন কোনো একটা কিছু হচ্ছে, আমি লিখে দিলাম এই ব্যাপার, ও লিখলো আর একটা ওর মন মতন একটা কিছু লিখে দিল, কিন্তু এটা যখন 500 বছর পরে কেউ ইতিহাসে দেখবে, তাহলে দুজনের ঘটনা, দুজন একই টাইমে একই জিনিস লিখলো, কিন্তু দুজনের মানে যে লেখা সেটা পাল্টে গেল, পাল্টাতেই পারে। তার জন্য প্রমাণ করার জন্য কি লাগবে, আমার যে আলাদা যে এভিডেন্স, সেই এভিডেন্স লাগবে। তাহলে যতক্ষণ না এভিডেন্সের সাথে আমরা মিলাতে পারছি, ততক্ষণ আমরা তাকে সঠিক ঐতিহাসিক তথ্য বলতে পারবো না। সুতরাং সেগুলোকে আমরা সঠিক ঐতিহাসিক উৎসও বলতে পারবো না। তাই জন্য এই দুটো জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে লিটারেরি সোর্স, একটা হচ্ছে কি আর্কিওলজিক্যাল সোর্স। ঠিক আছে, বললো লিটারেরি মানে সাহিত্যিক, ক্রোনোলজি মানে হচ্ছে একটা টাইম স্কেল যে বোঝায়, মানে ক্রোনোলজিক্যালি মানে টাইম বোঝায়, যে টাইম অনুযায়ী, সময় অনুযায়ী, ক্রম অনুযায়ী, ঠিক আছে। ধর ক্রোনোলজি মানে কি, প্রথমে ধর 100 বিসিতে একটা জিনিস ঘটনা ঘটলো, তারপরে 50 বিসিতে একটা জিনিস ঘটলো, তারপরে 0 এডিতে আসলো, তারপরে হচ্ছে কি 10 এডি, 20 এডি, 30 এডি, এইভাবে মানে কি টাইম যাচ্ছে, এটা হচ্ছে ক্রোনোলজি, ঠিক আছে। আচ্ছা, তাহলে লিটারেরি সোর্সটাকে আমরা আবার 2 ভাগে ভাগ করি। কত ভাগে ভাগ করি, কি কি, একটা হচ্ছে ইন্ডিজেনিয়াস, একটা হচ্ছে ফরেন। মানে ইন্ডিজেনিয়াস মানে দেশীয়, একটা ফরেন মানে কি বিদেশি। একটা ইন্ডিজেনিয়াস মানে দেশীয়, একটা হচ্ছে কি বিদেশি, ফরেন যেটা। তাহলে ইন্ডিজেনিয়াস সোর্সকে আবার আমরা 2 ভাগে ভাগ করব। কত ভাগে ভাগ করব, 2 ভাগে। হ্যাঁ, কি কি, একটা হচ্ছে রিলিজিয়াস, আর একটা হচ্ছে সেকুলার। কি ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সেকুলার। তাহলে রিলিজিয়াস মানে কি, যেগুলো ধর্মকেন্দ্রিক, আর যেটা হচ্ছে সেকুলার মানে কি, যেখানে ধর্ম নিরপেক্ষ। অর্থাৎ কিছু লেখা এরকম আছে যেগুলো ধর্ম নিরপেক্ষ, আর কিছু লেখা আছে কি ধর্মের উপর ভিত্তি করে লেখা। আমরা আসবো সেই উদাহরণগুলো, আমরা আসবো, ঠিক আছে। যেমন ধর রিলিজিয়াস টেক্সট যদি আমরা যদি বলি, তার মধ্যে কি কি আসবে, যেমন ধর ব্রাহ্মণিক্যাল টেক্সট, অর্থাৎ ব্রাহ্মণরা যেগুলো লিখেছিল, হিন্দু টেক্সট। তারপরে বুদ্ধিস্ট টেক্সট, বুদ্ধিস্ট মঙ্কস যারা, তারা যেগুলো লিখলো, বা যারা জৈন যারা আছে তারা যেগুলো লিখলো, সেগুলো হচ্ছে কি রিলিজিয়াস টেক্সট হবে, কারণ ওরা কি ধর্মের ভিত্তিতেই লেখা। হয়তো বুদ্ধদেবের সম্পর্কে লেখা আছে, বা কোনো পুরাণ বা কোনো মহাভারত, এইসব যা আছে সেগুলো কি সবই ধর্মীয় ভিত্তিতেই লেখা আছে, ওগুলো তাহলে কি সব হবে কি রিলিজিয়াস, ঠিক আছে। আর বাকি যেগুলো আছে অন্য, যেমন আছে আরো, যেমন ধর পাণিনির অষ্টাধ্যায়ী, কিছু আছে ব্যাকরণের উপরে, ঠিক আছে, এই ধরনের যেগুলো আছে, তাহলে বা মানে অন্যান্য যেগুলো আছে সেগুলো হচ্ছে কি সেকুলার, মানে ধর্মনিরপেক্ষ। আচ্ছা, এইবার আমরা চলে আসলাম তাহলে আমাদের যে রিলিজিয়াস টেক্সট আছে, সেই রিলিজিয়াস টেক্সটের মধ্যে কী কী বললাম, ব্রাহ্মণিক্যাল মানে হিন্দু টেক্সট, ব্রাহ্মণিক্যাল মানে কি হিন্দু টেক্সট, আর আছে কি বুদ্ধিস্ট টেক্সট, আর আছে কি জৈন টেক্সট। তাহলে কি কি আছে বললাম, জৈন, ঠিক আছে। এবার ব্রাহ্মণিক্যাল টেক্সট, অর্থাৎ ব্রাহ্মণিক্যাল টেক্সট বা জৈন যে মানে হিন্দু টেক্সট, সেইগুলোকে আমরা মেনলি 2 ভাগে ভাগ করি। কিভাবে ভাগ করি, কি কি ভাগে ভাগ করি, একটা হচ্ছে শ্রুতি, একটা হচ্ছে স্মৃতি। একটা হচ্ছে কি শ্রুতি টেক্সট, আর একটা হচ্ছে কি স্মৃতি টেক্সট, ঠিক আছে। এবার বল শ্রুতি টেক্সটের মধ্যে কি কি আসবে, আমরা কি জানি বেদের অপর নাম কি শ্রুতি, অর্থাৎ যেগুলো শুনে শুনে মুখস্থ করা হতো সেগুলো কি, তার মধ্যে কি কি আসবে, বেদ বা সংহিতা, সংহিতা বা বেদ, এটা আসবে। আর আসবে কি ব্রাহ্মণাস, আর একটা আসবে কি আরণ্যক, আর একটা আসবে কি উপনিষদ। কি কি বললাম, ঋগ্বেদ, ওটা বলিনি আমি, এখন ওদের যাইনি। কি বললাম, বেদ বা সংহিতা, বেদ বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, আর একটা কি উপনিষদ। কি বললাম রাজা, বেদ বা সংহিতা, তারপর
আরণ্যক, হ্যাঁ তুই তো ক্রোনোলজি ভুলভাল করে ফেললি। কি বললাম ফার্স্টে? সংহিতা, তারপরে হ্যাঁ কি ক্রোনোলজি কেন আসবে, মানে চারটের নাম বললাম তো, বেদ বা সংহিতা হলো একটা, তারপরে কি আসলো ব্রাহ্মণ, তারপরে কি আসলো আরণ্যক, তারপরে কি উপনিষদ। এই ক্রোনোলজিটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এর মধ্যে সবচেয়ে উপনিষদটাই লাস্টে লেখা হয়েছে, ঠিক আছে, ওই জন্যই ব্যাপার আছে। যাই হোক, তাহলে কি প্রথমে কি দাঁড়ালো? বেদ বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। ওকে ক্লিয়ার, এটুকু তো কোনো প্রবলেম নেই। আর এরপরে আছে স্মৃতি টেক্সট, ঠিক আছে, হ্যাঁ যেগুলো স্মৃতি টেক্সট সেগুলো কি কি আছে? বেদাঙ্গ বা সূত্র, কি আছে? বেদাঙ্গ বা সূত্র। আর একটা হচ্ছে স্মৃতি, যেমন কি মনুস্মৃতি, ঠিক আছে, তারপরে আরো আছে পরাশর স্মৃতি, এরকম স্মৃতি টেক্সট আছে, আমরা পরে আসছি ওগুলো, ঠিক আছে। তাহলে হচ্ছে বেদাঙ্গ বা কি বললাম, বেদাঙ্গ বা সূত্র, বেদাঙ্গের অপর নাম কি দাঁড়াচ্ছে এখানে? বেদাঙ্গ বা সূত্র। আর হচ্ছে কি স্মৃতি, আর একটা কি দাঁড়াচ্ছে এপিক্স। এপিক্সের মধ্যে কি কি আছে? এপিক্স মানে কি মহাকাব্য, কি কি আছে? রামায়ণ আর মহাভারত। আর একটা জিনিস আছে সেটা হচ্ছে এপিক না, মানে ওই মানে কি বললাম স্মৃতি টেক্সটের মধ্যে, সেটা হচ্ছে পুরাণ। তাহলে টোটাল কি কি দাঁড়ালো? স্মৃতি টেক্সটের মধ্যে কি কি দাঁড়ালো? স্মৃতি টেক্সটের মধ্যে যেটা দাঁড়ালো প্রথমে হচ্ছে বেদাঙ্গ বা সূত্র, এক নম্বর গেল বেদাঙ্গ বা সূত্র। তারপরে কি গেল? তারপরে স্মৃতি টেক্সট, নিজে যে স্মৃতি টেক্সট সেখানে। তারপরে কি এপিকের মধ্যে কি কি আছে? রাখ না, হ্যাঁ স্মৃতি টেক্সট, সরি এপিকের মধ্যে দুটো আছে, সেটা হচ্ছে মহাভারত আর রামায়ণ, আর আরেকটা আছে কি পুরাণ। তাহলে টোটাল চারখানা কিন্তু পাওয়া গেল, টোটাল চারটে ক্যাটাগরি পাওয়া গেল। বল চারটে ক্যাটাগরি কি কি এই আমাদের স্মৃতি টেক্সটে? দেখ একই জিনিস বারবার করে আলোচনা করার এই মানে সেটা হচ্ছে যাতে জিনিসটা মাথায় থাকে আরো। তাহলে স্মৃতি টেক্সটের মধ্যে যে চারখানা ভাগ সেখানে কি কি দেওয়া হলো বিশ্ব বলতো? কেবলই বললাম তো, স্মৃতি টেক্সটের মধ্যে, শ্রুতি না কিন্তু, শ্রুতির মধ্যে বেদ থাকবে, আর বেদ থাকলে বেদের জায়গায় ব্রাহ্মণ আসবে, আরণ্যক আসবে, উপনিষদ আসবে, বলেই দিলাম আমি। আর স্মৃতির মধ্যে কি আসবে? বেদাঙ্গ আসবে, বেদ না বেদাঙ্গ, ওই ছিল না বেদ বেদাঙ্গ, বিদ্যা স্থানে ওই সরস্বতী ঠাকুরের যে মন্ত্র সে জায়গায় আছে, হ্যাঁ বেদাঙ্গ বা সূত্র। আরটা কি স্মৃতি, এপিক, আরটা হচ্ছে পুরাণ। তাহলে কি বেদাঙ্গ বা স্মৃতি, বেদাঙ্গ বা সূত্র, স্মৃতি, এপিক আর হচ্ছে পুরাণ। এবার এপিকের মধ্যে দুইখানা ভাগ আছে, রামায়ণ আর মহাভারত। আচ্ছা তাহলে এইটুকু আশা করি ক্লিয়ার সবার। তাহলে আমরা এখন আলোচনা করছিলাম যে কি টেক্সট? ব্রাহ্মণিকাল টেক্সট, তাই তো। এবার আমরা একটুখানি ডিটেলসে যাবো হালকা। আমরা যে কেবল বললাম শ্রুতি টেক্সট, প্রথমে বেদ বললাম, একটু বেদের ভেতরে যাবো হালকা করে, মানে হালকাভাবে একটু দেখবো। সেটা হচ্ছে দেখ বেদ কি না, এখানে বলছে বেদ থ্রোজ মোর লাইট অন রিলিজিয়াস, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক লাইফ অ্যান্ড লেস লাইট অন পলিটিক্যাল লাইফ অফ আরিয়ানস। তাহলে বেদ অ্যাকচুয়ালি কাদের সম্পর্কে ধারণা দেয়? আর্যদের সম্পর্কে। আরিয়ান মানে আর্য, তাহলে বেদ হচ্ছে আর্যদের সম্পর্কে ধারণা দেয়, কিন্তু বলেছে মোর লাইট অন রিলিজিয়াস, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক লাইফ, মানে বেশি করে ধর্মীয় এবং সোশ্যাল মানে কি সামাজিক এবং ইকোনমিক মানে অর্থনৈতিক ধর্মীয় এবং সামাজিক যে পরিস্থিতি সেইটার উপরে বেশি করে ফোকাস করে, কিন্তু লেস লাইট অন পলিটিক্যাল লাইফ, মানে যে রাজনৈতিক পরিস্থিতি সে সময় কেমন ছিল সেটা সম্পর্কে কম বলে। তাহলে বেশি করে কার সম্পর্কে বলছে? ধর্মীয়, সামাজিক এবং অর্থনীতির উপরে, কিন্তু তাহলে লেস লাইফ অন পলিটিক্যাল লাইফ। তাহলে যদি কোশ্চেনের মাসে যদি একটুখানি ডিপ কোশ্চেন হয়, নর্মালি আসে না এরকম কোশ্চেন, কিন্তু যদি হয় যে এরকম একটা যে নিম্নলিখিত কোন সমাজের কোন চিত্র সম্পর্কে বেদ ততটাও ধারণা দেয় না, চারটে অপশন থাকলো, একটা রিলিজিয়াস, সোশ্যাল, ইকোনমিক আর পলিটিক্যাল। অবশ্যই তাহলে পলিটিক্যাল সম্পর্কে বেশি একটা ধারণা পাওয়া যায় না, ঠিক আছে। আচ্ছা যদি আমরা ঐতিহাসিক দৃষ্টি থেকে দেখি, ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ হিস্ট্রি, ঋগ্বেদা অ্যান্ড অথর্ববেদা হ্যাভ মোর ইম্পর্টেন্স দেন যজুর্বেদ অ্যান্ড সমবেদ। অ্যাকচুয়ালি তাহলে বেদ মোট কয়খানা আগে সেটা আমরা জানি, বেদ কয়খানা? ঠিক আছে, হ্যাঁ ঋক, সাম, যজুর আর অথর্ব। তাহলে কোন দুটো বেদের বেশি গুরুত্ব রয়েছে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে? ঋক এবং অথর্ব, ঋগ্বেদ এবং অথর্ববেদ, ঠিক আছে। আর কোন দুটো বেদের একটু কম গুরুত্ব মানে তুলনামূলক? যজুর্বেদ আর সামবেদ। যদুর সাথে মধু সবসময় আনা লাগে নাকি? যজু আর সাম, ঠিক আছে। আচ্ছা এবার একটা জিনিস দেখ, যে ঋগ্বেদ ওটা তো সব থেকে পুরনো,
সেটা মোটামুটি কবে তৈরি করা, মানে কবে ইয়ে করা হয়েছিল, এর কম্পোজ করা হয়েছিল? কম্পোজ মানে রচনা করা হয়েছিল। কবে রচনা করা হয়েছিল? হ্যাঁ, 1500 বিসি থেকে 1000 বিসি। আমরা কি জানি বৈদিক কাল কত? 1500 বিসি থেকে 600-র মধ্যে। তাহলে ঋগ্বেদ যেহেতু সবার আগে, তার জন্য 1500 বিসি থেকে 1000, ওইটুকু হচ্ছে কি ঋগ্বেদ। ঠিক আছে, ওইটা হচ্ছে ঋগ্বেদিক পিরিয়ড। আর বাকিটা হচ্ছে লেটার অন, মানে 1000 বিসি থেকে 600 বিসি, ওটা হচ্ছে কি লেটার বেদিক পিরিয়ড। এবার দেখ ঋগ্বেদ যেখানে, সেখানে অ্যাকচুয়ালি কোন রিজিয়নে, মানে ঋগ্বেদিক যে পিরিয়ডটা, সেটা অ্যাকচুয়ালি মেনলি কোন অঞ্চলের উপর বেস করে আর কি। হ্যাঁ, তার মধ্যে কোন অঞ্চল? সেটা হচ্ছে সপ্ত সিন্ধু অঞ্চল, যে সপ্ত সিন্ধু রিজিয়ন সেখানে। ঠিক আছে, হ্যাঁ, সপ্ত সিন্ধু রিজিয়ন সেখানে। এইবার আচ্ছা, সপ্ত সিন্ধু মানে কোনটা বলতো? সপ্ত সিন্ধু রিজিয়ন মানে কোনটা? বিশ্ব বল, আমি জানি তুই জানিস। এখানে রাজা, সপ্ত সিন্ধু মানে কোনো আইডিয়া? সপ্ত সিন্ধু অঞ্চল মানে কি বোঝায়? দেখ, সিন্ধু যে আমাদের সিন্ধু নদী, তার হচ্ছে 5টা উপনদী আছে। কি কি নদী আছে? 5টা উপনদী, মানে মেন উপনদী আর কি। ঝেলাম, চেনাব, রবি, বিয়াস আর কি সুতলেজ। তাহলে সিন্ধু নদীর কয়টা মেন উপনদী বললাম? হ্যাঁ, কি কি বললাম? আগে রাবি না, এরকম ভাবে মনে রাখবি। ঝেলাম, চেনাব, রাবি, বিয়াস আর হচ্ছে সুতলেজ। রবি, বিয়াস, সুতলেজ। কি বললাম বল? এরকম করতে হবে, ঝেলাম, চেনাব, রবি, বিয়াস, সুতলেজ। বল বল, এর গানের মতন মুখস্থ করে নিবি। ঠিক আছে, ঝেলাম, চেনাব, রবি, বিয়াস, সুতলেজ। ঠিক আছে, আরে চেষ্টা করবি। তাহলে আগে একটু মনে করার চেষ্টা কর, 2বার অন্তত নিজেরা মনে মনে চেষ্টা কর। কি হবে? ঝেলাম, চেনাব, আমার সাথে একসাথে বল। ঝেলাম, চেনাব, বিয়াস আর সুতলেজ। ঠিক আছে, তাহলে ঝেলাম, চেনাব, রবি, বিয়াস, সুতলেজ, এই হচ্ছে 5টা মেন উপনদী। এছাড়াও আছে গিলগিট, সায়ক, ওইসব নুব্রা, অনেক অনেক উপনদী আছে। হ্যাঁ আছে, ওগুলো সব অন্য জায়গার উপনদী, আমরা ওগুলো ধরবো না। ঠিক আছে, কিন্তু আমরা ধরবো না, আমরা মেন 5টা ধরলাম। এই মেন 5টা উপনদী, আর সিন্ধু যে নিজে একটা উপনদী, মানে সরি মেন নদী, সিন্ধু মেন নদী, আর এই 5টা উপনদী, এই 5টা তাহলে কয়টা হলো টোটাল? 6টা। তাহলে আর একটা বাকি থাকে, সেটা হচ্ছে সরস্বতী। সরস্বতী নদী, সেটা মিলে হচ্ছে সপ্ত সিন্ধু। কি হচ্ছে? এই সরস্বতী নদীটা কিন্তু বর্তমানে কিন্তু অস্তিত্ব পাওয়া যায় না। এটা ধরে নেওয়া হয় যে ওটা একদম মানে মাটিতে মিশে গেছে বা কিছু একটা, মানে ওই সময় বিলুপ্ত হয়ে গেছে। তাহলে সপ্ত সিন্ধু বলতে তাহলে পল্লব কার কার বোঝাচ্ছে? নামগুলো বল, পল্লব বলবে এখানে। সপ্ত সিন্ধু বলতে ঝেলাম, ঝেলাম, রিবা না, রবি। রবি মানে অ্যাকচুয়ালি ইরাবতী নদীরই নাম হচ্ছে রবি। হ্যাঁ, বিয়াস, হ্যাঁ, ঝেলাম, চেনাব, রবি, বিয়াস, সুতলেজ। হ্যাঁ হ্যাঁ, সুতলেজ, শতদ্রু। তাহলে এই হচ্ছে, এবার এগুলোর আবার বৈদিক যুগে আবার আলাদা নাম ছিল, সেগুলো আমরা পরে আসলে আস্তে আস্তে যাবো। ঠিক আছে, এগুলো বর্তমান নাম বললাম, এগুলো নাম আছে। ঠিক আছে, তাহলে তাহলে টোটাল গেল এই 5টা উপনদী, একটা মেন সিন্ধু, আর তার সাথে একটা সরস্বতী, টোটাল হয়ে গেল সপ্ত সিন্ধু। এই সপ্ত সিন্ধু অঞ্চলেই অ্যাকচুয়ালি ঋগ বৈদিক যে কালচারখানা সেইখানে ছিল। ওকে, তাহলে টাইম পিরিয়ড কি আছে? 1500 থেকে 1000 বিসি। তাহলে আর যজুর, সাম, অথর্ব তাহলে পরেরটুকু হবে। এবার তাহলে এইটা হচ্ছিল মেনলি কোন জায়গায় দেখা যায়, সেটা হচ্ছে কুরুপাঞ্চাল রিজিয়ন। কি রিজিয়ন? কুরুপাঞ্চাল রিজিয়ন। কুরুপাঞ্চাল রিজিয়ন হচ্ছে কি, দেখ সপ্ত সিন্ধু তো, তারপরে একটুখানি সরে এসে ধর আমাদের যদি ইন্ডিয়ার ম্যাপ কল্পনা করি, সিন্ধুর এলাকা কোনখানে দাঁড়াবে? ধর আমরা এরকম যদি আমাদের ইন্ডিয়ার এরকম কল্পনা করি, তাহলে কি এই পোর্শনটা সিন্ধু, যেহেতু পাকিস্তানের মধ্যেও কিছুটা গেছে, ওই পোর্শন সপ্ত সিন্ধু এরকম চলে গেল, তাহলে তার থেকে একটু সরে এসে এদিকে কি হবে? কুরুপাঞ্চাল। ঠিক আছে, কুরুপাঞ্চাল রিজিয়ন। ঠিক আছে, একটুখানি এদিকে সরে এসে। ঠিক আছে, তো সেইটা হচ্ছে যজুর, সাম, অথর্ববেদ। হ্যাঁ, ওইখানে। আচ্ছা, এইবার আমরা তাহলে কি জানলাম? প্রথমে আমরা বলেছিলাম কি শ্রুতি টেক্সটের মধ্যে সংহিতা বা বেদ ছিল। তাহলে বেদ সম্পর্কে আমরা একটু জানলাম। এবার আমরা একটু ব্রাহ্মণ সম্পর্কে জানি। ঠিক আছে, ব্রাহ্মণটা কবে হয়? ঋগ্বেদের সময় তো, বেদের সময় তো হবে না। তারপরে তাহলে কত হচ্ছে? 1000 বিসি থেকে 600 বিসির মধ্যে। 1000 বিসি থেকে 600 বিসির মধ্যে এই সময় হচ্ছে ব্রাহ্মণা কম্পোজ হয়। এবার দেখ, ব্রাহ্মণার মধ্যে যদি অনেকগুলো ব্রাহ্মণ আছে, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে শতপথ ব্রাহ্মণা। সেটা কি করে? থ্রোজ লাইট অন গান্ধার, শল্য, কেয়কেয়া, এই সমস্ত হচ্ছে নর্থ ওয়েস্টের রিজিয়ন। আর কুরুপাঞ্চাল, কৌশল, বিদেহ, এইসব হচ্ছে ইস্টের রিজিয়ন। দেখ এতগুলো নাম বললাম ঠিকই, নামগুলো হয়তো মুখস্থ করতে চাপ হবে। তোরা চাইলে মুখস্থ করতেও পারিস, না চাইলে নাও মুখস্থ করতে পারিস, কিন্তু যদি করিস তাহলে অবশ্যই ভালো হবে। তাহলে যদি বলে যে এরকম যদি কোশ্চেন আসে যে গান্ধার, শল্য,
কেইকেয়া এই ধরনের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো উপরে কোন ব্রাহ্মণা বা কোন জায়গাতে কোন ব্রাহ্মণা পড়লে আমরা সে সম্পর্কে জানতে পারি। তাহলে কোশ্চেন হলে কী হবে উত্তর? শতপথ ব্রাহ্মণ। কি ব্রাহ্মণ? শতপথ ব্রাহ্মণ। বা এরকম কোশ্চেন আছে যে শতপথ ব্রাহ্মণের নিচের নিম্নলিখিত কোন অঞ্চল সম্পর্কে জানা যায় না। দেখা গেলো এরকম দিয়ে দিল পাঞ্চালা কোশলা বিদেহা, আর একটা অন্য নাম দিয়ে দিল। তাহলে পাঞ্চালা কোশলা বিদেহা এই নাম তো আমরা কি জানি? পাঞ্চালা কোশলা বিদেহা এটা ইস্টার রিজন, আমি বললাম যে সরে এসে ইস্টে খানিকটা। আর ওইদিকে গান্ধার, তারপরে শল্য, কৈকেয়া এইসব যে রিজিয়নগুলো আছে সেগুলো সব কি নর্থ ওয়েস্টের দিকে। তাহলে ওই পোর্শন কিছুটা আছে, এদিকে কিছুটা আছে। বোঝা যাচ্ছে না? আচ্ছা, আমি এটা 6খানা নাম বলেছি, জায়গার নাম না নদীর? জায়গার নাম। এই যে গান্ধার শল্য এইসব হচ্ছে জায়গা। গান্ধার শল্য কৈকেয়া বা কেইকেয়া, কি বলেছে? কেইকেয়া। হ্যাঁ ঠিক আছে। আর হচ্ছে একটা কি কুরু পাঞ্চাল কৌশল বিদেহা, এরকম ভাবে মোরা কুরু পাঞ্চাল কৌশল বিদেহা। আর হচ্ছে গান্ধা, মানে একবার মাথার মধ্যে রাখ, পরীক্ষায় কোনোভাবে যদি হট করে সাবকনসিয়াস মাইন্ডে যদি ক্লিক করে হয়তো কোনো সময় অপশান এলিমিনেট করতে পারবি, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি আমি বলবো আবার পরে। আচ্ছা, তারপরে এবার আমরা কিসে আসবো? কিছু বলি শ্রুতি। শ্রুতি টেক্সটের মধ্যে কী বলেছিলাম? বেদ বা সংহিতা গেল, তারপরে কি গেল? আরণ্যক গেল, এরপরে আমরা কি ব্রাহ্মণ গেল, তারপরে কি আসবে? আরণ্যক আসবে, তাই তো? এটা ওই 1000 থেকে 600। একই রকমভাবে ব্রাহ্মণ ছিল 1000 থেকে 600, এটাও কি 1000 থেকে 600, ঠিক আছে? স্বাভাবিক ব্যাপারে সবাইকে মোটামুটি 1000 থেকে ওর মধ্যেই শেষ হওয়া লাগবে, ঠিক আছে? এইবার বল যে তাহলে আরণ্যক এর যে হিস্টোরিক্যাল মানে ইম্পর্টেন্স বা ঐতিহাসিক যে গুরুত্ব সেটা হচ্ছে সব থেকে কম, মানে নেগলিজেবল এইগুলোর মধ্যে সব থেকে কি কম। তাহলে এই যে 4খানার মধ্যে যদি বলে যে কার হিস্টোরিক্যাল এভিডেন্স বা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অর্থাৎ ঐতিহাসিক গুরুত্ব কম সব থেকে? আরণ্যক, ঠিক আছে? যদি বলে যে বেদ, আরণ্যক, উপনিষদ আর ব্রাহ্মণের মধ্যেই কার ঐতিহাসিক গুরুত্ব কম সেটা হচ্ছে আরণ্যক, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে উপনিষদ। উপনিষদ কত থেকে কত? 1000 থেকে 500 বা ওই 600ই বলা যায়। বা আচ্ছা, এইখানে একটা খুব সুন্দর একটা জিনিস আছে, বলছে উপনিষদের যে বেস্ট লার্নিং, মানে উপনিষদ থেকে সব থেকে যে মূল জ্ঞান, পুরো উপনিষদের একটা মূল জ্ঞান আছে, একটা শব্দ দিয়ে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে পরাবিদ্যা। কি বিদ্যা? পরাবিদ্যা। সেটা কি? দ্য স্পিরিচুয়াল লার্নিং। পরাবিদ্যা মানে কি? স্পিরিচুয়াল লার্নিং। আচ্ছা, তুই ওটা দিয়ে মানে ইয়ে করতে চাইস তো কর, কোনো ব্যাপার না, কর। তোর গরম লেগে যাচ্ছে সেহেতু তুই কর, ওটা ইয়ে কর, হাওয়া কর, তুই, কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে পরাবিদ্যা, তাই তো? বা স্পিরিচুয়াল লার্নিং, এটা কোন জায়গাতে পাওয়া যায়? এই কনসেপ্টখানা উপনিষদ থেকে পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, পরাবিদ্যা মানে কি? হালকা করে ছোট্ট করে যদি বলা যায়, এখানে বলা আছে যে দ্য এইম অফ লাইফ ইজ মার্জিং দ্য ইন্ডিভিজুয়াল সোল ইন্টু ওয়ার্ল্ড সোল হুইচ ইজ নোন অ্যাজ পরাবিদ্যা। পরাবিদ্যা মানে কি? তাহলে বলছে এইম অফ লাইফ মানে কি? জীবনের উদ্দেশ্য বা গোল, যে এখানে জীবনের উদ্দেশ্য হচ্ছে কি? ইজ মার্জিং দ্য ইন্ডিভিজুয়াল সোল, অর্থাৎ আমাদের যে ব্যক্তিগত সত্তা, ব্যক্তিগত আত্মা, সেখানেকে মার্চ করে দেওয়া, কার সাথে? ইন্টু ওয়ার্ল্ড সোল, এই বিশ্ব আত্মার সাথে একাত্ম করে দেওয়া, ঠিক আছে? মানে আমাদের ইয়ে অনুযায়ী, কনসেপ্ট অনুযায়ী, মানে সেখানে বলা আছে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে অ্যাটমিক সোল, মানে পারমাণবিক সোল হিসেবে ধরা হয়। আর যে সুপ্রিম পার্সোনালিটি, গড হেড, তাকে আমাদের মানে মেইন ধরা হয়, যে তিনি হচ্ছে অসীম, তার মধ্যে আমাদের মিশে যাওয়া, সেটাই বলা হচ্ছে পরাবিদ্যা, স্পিরিচুয়াল লার্নিং। অর্থাৎ আমাদের জীবনের উদ্দেশ্য কি, মানে এই অনুযায়ী সেটা হচ্ছে এই ইন্ডিভিজুয়াল সোল যেখানে, অর্থাৎ আমাদের ব্যক্তিগত যে আত্মা, সেটাকে একদম বিশ্ব আত্মার সাথে মিশিয়ে দেওয়া, ঠিক আছে? সেটাই বলছে যে পরাবিদ্যা। তাহলে এই কনসেপ্ট কোন জায়গায় পাওয়া যাচ্ছে? উপনিষদে পাওয়া যাচ্ছে। আর হিস্টোরিক্যাল এভিডেন্স মানে ইম্পর্টেন্স কার সবচেয়ে কম? আরণ্যকের কম, ঠিক আছে? আর কোন ব্রাহ্মণার থেকে আমরা গান্ধার, কৈকেয়া এবং শল্য এবং এদিকে কুরু, পাঞ্চাল, বিদেহ এইসব সম্পর্কে জানতে পারি? শতপথ ব্রাহ্মণ, ঠিক আছে? আচ্ছা, আর ঋগ্বেদটা কোন অঞ্চলে হয়েছিল? ঋগ্বেদ মানে ঋগ্বেদিক কালচারখানা সপ্তসিন্ধু অঞ্চল। সপ্তসিন্ধুর নাম কি কি ছিল? ঝেলাম, চেনাব, রাবি, বিয়াস, সুতলেজ, আর তার সাথে সিন্ধু আর সরস্বতী, ওকে? আচ্ছা, আর বাকিটা কোন জায়গায় হয়েছিল? কুরু পাঞ্চাল রিজিয়ন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা চলে আসবো, এবারে আমরা এবার আমরা ওই টেক্সটগুলো কমপ্লিট করে ফেললাম, তাই তো? আচ্ছা, এখানে একটা পয়েন্ট আছে যে বলছে দ্য কম্বাইন্ড স্টাডি অফ ব্রাহ্মণা অ্যান্ড উপনিষদা প্রোভাইডস হিস্টোরিক্যাল ইনফরমেশন ফ্রম কিং পরীক্ষিত টু কিং বিম্বিসার। অর্থাৎ আমরা যদি ব্রাহ্মণ এবং উপনিষদ যেগুলো আছে সেগুলো যদি মিক্স করে যদি পড়ি,
ব্রাহ্মণ এবং উপনিষদ, মাঝখানে আরণ্যকে তো গুরুত্ব নেই, তো বলাই গেল। তো এই দুটো জিনিস যদি আমরা মিক্স করে বলি ব্রাহ্মণ এবং উপনিষদটাকে, তাহলে আমরা রাজা পরীক্ষিত থেকে শুরু করে বিম্বিসার পর্যন্ত, কার থেকে কার পর্যন্ত, পরীক্ষিত থেকে শুরু করে বিম্বিসার পর্যন্ত তাদের একটা ঐতিহাসিক আমরা একটা ধারণা পাবো। ঠিক আছে, কার কার মিক্স করে বললি, ওই যে ব্রাহ্মণ আর উপনিষদ, ব্রাহ্মণ উপনিষদ মিক্স করে বলি, কার কার থেকে কার ক্রোনোলজি পাবো, মানে এই ঐতিহাসিক ব্যাখ্যা পাবো, বিম্বিসার পরে কার থেকে কার পাবো, নিরক্ষর থেকে বিম্বিসার। আরে ধুর, নিরক্ষর কোন যেতে পারছিস, নিরক্ষর বল, রাজা বল, কোন দুটো রাজার নাম বললাম, পরীক্ষিত থেকে বিম্বিসার, পরীক্ষিত থেকে বিম্বিসার সম্পর্কে জানতে পারবো যদি আমরা ব্রাহ্মণ এবং কি, ব্রাহ্মণ এবং উপনিষদ একসাথে পড়ি। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের এইগুলো টেক্সট কি টেক্সটের মধ্যে ছিল, চারটে জিনিস শ্রুতি টেক্সটের মধ্যে ছিল, কারণ বেদের অপর নাম শ্রুতি, তাহলে মনে রাখতে হবে বেদ যে লিগি ছিল, যে লিগির মধ্যে বেদ ছিল, মানে যে ক্যাটাগরির মধ্যে, তার মানে ওইগুলো সব শ্রুতি টেক্সট। তারপরে এবার চলে আসবে বেদের থেকে বেদাঙ্গ যে চলে আসছে তখন কি স্মৃতি টেক্সট, এবং বেদাঙ্গের অপর নাম কি বললাম, সূত্র। আচ্ছা এইবার বেদাঙ্গটা কিন্তু অনেক পরে, অর্থাৎ ওই 600 BC তো হবে না, ওটা 600 BC পরে, 600 BC থেকে 200 AD পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা বেদাঙ্গ কি করে, ওই তৎকালীন সময়কার যে ঐতিহাসিক মানে সমাজ কালচার সম্পর্কে, সভ্যতা সম্পর্কে ধারণা দেয়। ঠিক আছে, এবার যদি স্মৃতি টেক্সট নিয়ে এবার একটু আলোচনা করি, স্মৃতি মানে কি কি বলেছিলাম, ওর মধ্যে কি কি ছিল, বেদাঙ্গ ছিল, স্মৃতি ছিল, এপিক ছিল, আর কি ছিল, পুরাণ ছিল। এবার একটু স্মৃতি নিয়ে বলি, এবার স্মৃতি টেক্সট ওই 600 থেকে BC থেকে 600 AD, তাহলে কত বছর হচ্ছে টোটাল, 1200। ঠিক আছে, এইবার স্মৃতির মধ্যে কি আছে না, বিভিন্ন ধরনের সোসাইটির গঠন কেমন হবে, কি বললাম, সোসাইটির গঠন কেমন হবে, মানে সমাজের গঠন কেমন হবে, কোন নিয়ম, রাজার কি দায়িত্ব, রাজার কি কর্তব্য, তারপরে কোন প্রথা, ধর আমাদের অনেক রকমের প্রথা আছে। ঠিক আছে, অনেক রকমের প্রথার মধ্যে কি কি আছে, যেমন ধর মানে কি বলবো, অনেক বিভিন্ন ধরনের রিচুয়ালস তো আমরা পালন করি, মানে জন্ম থেকে শুরু করে মানুষের মৃত্যু পর্যন্ত অনেক অনেক রিচুয়ালস আমরা পালন করি, অনেক কিছু পালন করা লাগে। তো সেই ধরনের যে প্রথাগুলো, যে ধর কোনো সময় বাচ্চা হলো তারপরে তার মাথার চুল কেটে দিল, ঠিক আছে, এরকম একটা প্রথা হতে পারে, বা এই যে বিবাহ একটা প্রথা, ঠিক আছে, বা কারো উপনয়ন হয়, ঠিক আছে, অনেক রকমের প্রথা আছে। তো এই যে প্রথা কি হবে, ঠিক আছে, প্রথা কী হবে, বিয়ে কেমনভাবে হবে কি না হবে, তো অনেক রকমের ব্যাপার। তারপরে বিভিন্ন রকমের সোসাইটির গঠনটা কেমন হবে, ঠিক আছে, রাজার দায়িত্ব কি, রাজার কর্তব্য কি, তারপরে রাজার সাথে প্রজার কি ধরনের সম্পর্ক হবে, এই সমস্ত কিছু কোন জায়গায় বলা আছে, মানে এই সমস্ত নিয়েই কি কোন জায়গায় বলা আছে, হ্যাঁ এই সমস্তগুলো বলা আছে কিসে, স্মৃতি। সেই স্মৃতিগুলো কি কি সেগুলো আমি বলবো পরে। ঠিক আছে, মেন যে স্মৃতিগুলো আছে ওগুলো আছে পরে। এবার এপিক্স, আমরা আসবো কিসে আসবো, এপিক্স। এপিক্সের মধ্যে কি কি আছে, রামায়ণ এবং মহাভারত আছে। এটা কত থেকে কত, 400 BC থেকে 400 AD। ওরা ছিল 600 BC থেকে 600, এটা 400 BC থেকে 400 AD। এর মধ্যে কি আছে, এডির ফুল ফর্ম কি জানো, হ্যাঁ বলে, এডির ফুল ফর্ম কি ছিল, অ্যানো ডমিনি। আচ্ছা হলো, এইবার দেখ এপিকের মধ্যে প্রথমে আসলো কি রামায়ণ, তারপরে কি আসবে মহাভারত। তাহলে রামায়ণ বলছে, রামায়ণ তৎকালীন সময়ের পলিটিক্যাল, সোশ্যাল এবং রিলিজিয়াস সমস্ত ঘটনা সম্পর্কে ধারণা দেয়। কি কি সম্পর্কে ধারণা দেয়, পলিটিক্যাল, সোশ্যাল, রিলিজিয়াস। কিন্তু বেদ, আমাদের যে ঋগ বেদ ছিল, ওটা কি কি সম্পর্কে ধারণা দিচ্ছিল, হ্যাঁ সোশ্যাল, ইকোনমিক, রিলিজিয়াস ধারণা দিচ্ছিল, কিন্তু পলিটিক্যাল সম্পর্কে দিচ্ছিল না। কিন্তু এই রামায়ণ কিন্তু আসার পরে, কিন্তু রামায়ণ মানে লেখার পরে কিন্তু এই সম্পর্কে ধারণা পাওয়া যায়। আচ্ছা এই বইয়ে জনপদ, এই যে জনপদ সৃষ্টি, এই যেমন যে জনপদ থেকে পরবর্তীকালে মহাজনপদ সৃষ্টি হয়, মানে কোনো একটা রাজ্য তৈরি হচ্ছে, যে জনপদ তৈরি হচ্ছে, এই জনপদটা কিভাবে উৎপত্তি হচ্ছে সেই সম্পর্কে ধারণা পাওয়া যায় আমাদের কিসে, রামায়ণে ধারণা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তারপরে কি পাওয়া যায় না, যবন এবং শক, যবন এবং বলছি, যবন এবং যবন হচ্ছে গ্রিক, যারা গ্রিক তারা তো একসময় আক্রমণ করেছিল আমাদের উপরে, সে গ্রিক মানে যবন, গ্রিক মানে কি যবন, আর হচ্ছে শক অর্থাৎ স্কাইথিয়ানস, যারা তাকে স্কাইথিয়ানও বলা হয়, আবার কি শকও বলা হয়। এই দুজন সম্পর্কে লেখা আছে। স্কাইথিয়ান হচ্ছে শক, যারা যে শক রাজা রুদ্রদামন, ঠিক আছে, এরকম শক। ঠিক আছে, তো মানে তাহলে তাহলে টোটাল মানে তাহলে এখানে আমরা দুই রকম যাদের সম্পর্কে জানতে পারি, তাদের কি কি, কাদের কাদের নাম বললাম, গ্রিক মানে বা যবন, আর এটা কি বললাম, শক বা স্কাইথিয়ান, স্কাইথিয়ান। ঠিক আছে, স্কাইথিয়ান বা শক, গ্রিক বা যবন, যবন, এই দুজন সম্পর্কে কিন্তু লেখা আছে। কিন্তু মহাভারতে গিয়ে আমরা আরো জিনিস দেখবো, হুন আক্রমণ সম্পর্কেও লেখা আছে, হুন, সেটা আমরা আসবো একটু পরে।
উনি তো যবন এবং শক সম্পর্কে দেয়াই আছে, তার সাথে এক্সট্রা করে হুন আক্রমণ দিয়েছে, ঠিক আছে। এরকম মাথায় রাখছে হুন আক্রমণ পরে হয়েছিল, তাহলে মহাভারত পরে লেখা হয়েছিল, তাই জানি হুন পরে এক্সট্রা আক্রমণ হয়েছিল, জানি হুনির আক্রমণটাও এক্সট্রা করে লেখা আছে, সোজা হিসাব। তাহলে এবার দাঁড়াও আমরা একটু দেখে নিই ব্যাপারটা। তাহলে রামায়ণ থেকে আমরা কি পেলাম, কে লিখেছে প্রথম কথা, বাল্মীকি। সেখান থেকে আমরা কি জানলাম, সেখান থেকে জানলাম পলিটিক্যাল, সোশ্যাল, রিলিজিয়াস সম্পর্কে জানলাম। তারপরে আমরা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস পাই, জনপদ কিভাবে উৎপত্তি হচ্ছে, ডেভেলপমেন্টটা কিভাবে হচ্ছে সেটা জানতে পারি। আর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট জানলাম, সেটা হচ্ছে যবন বা গ্রিক এবং স্কাইথিয়ান বা শক, এই দুই লোকের সম্পর্ক, মানে প্রকৃতির সম্পর্কে আমরা জানতে পারি। আচ্ছা, এরপরে আবার একটু মহাভারতে আসা যাক। মহাভারত কে লিখেছে, মহাভারত কে লিখেছে বল, মহাভারত কে লিখেছে, মহাভারত বিশ্ব বল, বেদব্যাস। বেদব্যাসের লেখা কি মহাভারত। এটা কি একই রকম ভাবে পলিটিক্যাল, সোশ্যাল, রিলিজিয়াস সম্পর্কে ধারণা দেবে, তাই তো। এবং দেখ, যদি আমরা এখানে যদি হিসাব করি, মহাভারতে কাদের কাদের মধ্যে যুদ্ধ হয়েছিল, কৌরব, তাই তো, পাণ্ডব আর কৌরবের মধ্যে যুদ্ধ হয়েছিল, তাই তো। এবার মহাভারতের মধ্যে একটা জিনিস ক্লেম করা আছে, সেই জিনিসটা কি বলতো, ক্লেম করা আছে সেটা হচ্ছে ইয়ান ভারতে তান ভারতে। ইয়ান ভারতে তান ভারতে মানে হচ্ছে হুইচ ইজ নট ইন মহাভারত দ্যাট ইজ নট ফাউন্ড ইন ভারত। মানে ভারতে এমন কোনো জিনিস নাই যেটা মহাভারতে পাওয়া যায় না, আর মহাভারতে যে জিনিস পাওয়া যাবে না সে জিনিস ভারতেই পাওয়া যায় না। মানে এর ব্যাপারে ভারতে যা কিছু আছে, ভারতে যা কিছু আছে সবই মহাভারতের মধ্যে আছে। তাহলে মহাভারতের মধ্যে যা কিছু নাই সে জিনিস কিন্তু ভারতে পাওয়া যাবে না। মানে ধর কোনো একটা জিনিস, কোনো একটা কিছু কিনতে গেলি, বিরাট বড় একটা জায়গা, মনে কর বিরাট বড় শপিং মলেতে গেলি, সে জায়গায় বললি আমি তো এই জিনিসটা তো যা, আমি একটা জিনিস খুঁজলাম ওই শপিং মলে পেলামই না। তা পাশের একজন লোক মনে হতো একটু আর কি মেরে বললো যে তুই এমন ভাব নিলি, মনে হচ্ছে মানে এটা এরকম একটা কথা হলো যে জিনিস মহাভারতে না সেই জিনিস মানে তুই খুঁজতে গেছিস, এরকম একটা ব্যাপার। মানে ওই জিনিসটা বোঝাতে এতই এক্সটেন্সিভ, মানে এতই বড় যে মানে সমস্ত কিছু যেন ওতে আছে, মানে ওর বাইরে এমন কিছু হতে পারে না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো সেই জন্যই বলা হচ্ছে, যাই হোক। আর এবার একটা বিশেষ জিনিস বলি, সেটা হচ্ছে মগধের যে ক্যাপিটাল, যার নাম ছিল কি গিরিব্রজ। মগধের যে ক্যাপিটাল তার নাম কি ছিল গিরিব্রজ। এই গিরিব্রজের কথা কিন্তু মেনশন করা আছে কোন জায়গায়, মহাভারতে, ঠিক আছে। এই মহাভারত আমাদেরকে আরো কোন কি সম্পর্কে বলে, পাঞ্চালা, কি বলে পাঞ্চাল রাজা, ঠিক আছে, যেটা মহাভারতের সময় থেকে কিন্তু এক্সিস্ট করছে, সেটাকে সম্পর্কে কিন্তু আমরা ধারণা পাই। আচ্ছা, এর পাশাপাশি আমরা কি পাই, হুন আক্রমণ সম্পর্কে পাই, বা হুনদের সম্পর্কে আমরা জানতে পারি। যবন এবং স্কাইথিয়ান তো আছেই। যবন মানে কি বললাম, গ্রিক, আর স্কাইথিয়ান মানে কি শক। তাহলে হুন এক্সট্রা করে থাকবে, রামায়ণের মধ্যে কিন্তু সেটা ছিল না। তাহলে মহাভারত সম্পর্কে হালকা করে ছোট করে আমরা একবার বলি। তাহলে মহাভারতটা কে লিখলো, বেদব্যাস। মহাভারতের বিশেষ যে কথাটা বলা আছে সেটা কি আছে, ইয়ান ভারতে তান ভারতে, মানে দ্যাট ইজ, হ্যাঁ হ্যাঁ, যেটা মানে মহাভারতে পাওয়া যায় না সেটা ভারতেও পাওয়া যায় না, ঠিক আছে। তাহলে কোন রাজ্যের কথা বলা আছে এখানটায়, পাঞ্চালের কথা বলা আছে। আর কোন রাজ্যের ক্যাপিটালের কথা বলা আছে, মহাভারতের ক্যাপিটালের নাম কি ছিল, গিরিব্রজ, ঠিক আছে, গিরিব্রজ। আর কোন কোন প্রজাতির সম্পর্কে বলা আছে, মানে কোন কোন জাতি সম্পর্কে আমরা জানতে পারি, মানে বাইরের 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 যারা বাইরের কাদের সম্পর্কে জানতে পারি, হুন আর কি, আর যবন, হ্যাঁ হুন, যবন বা গ্রিক, আর হচ্ছে শক বা স্কাইথিয়ান। আচ্ছা, এইবার আমরা বলি, আচ্ছা এই পিকগুলো কবে থেকে কবে তৈরি হয়েছিল বললাম, 400 BC থেকে 400 AD, 400 BC থেকে 400 AD, ঠিক আছে, এপিক্স। আর স্মৃতি টেক্সটগুলো, দেখ স্মৃতি মানে কি 6, স্মৃতি মানে কি স্মৃতির সাথে দন্তস্ব আছে, মানে এটা তুই 6, শ মানে 6, এরকম মনে কর যে শ মানে 6, 6 মানে 6 থেকে 6, মানে 600 থেকে 600, পুরোটাই 6, মানে যে পুরোটাই 6 স্মৃতি, ঠিক আছে। স্মৃতির পাতায় 600 থেকে 600, ঠিক আছে। আর বেদাঙ্গস্থানে একটুখানি 600 থেকে 200 AD। আর এখানে আমরা এপিক পেলাম কত, এপিক কত থেকে 400 থেকে 400। এই এপিকও যা একই রকম পুরানো, তাই এপিকও যে সময় পুরানো এই সময়, মনে কর এপিকের হাত ধরেই পুরাণের আসা, তাহলে সেই অনুযায়ী মনে রাখ যে এপিকে 400 BC থেকে 400 AD, পুরানো 400 BC থেকে 400 AD। আচ্ছা, এইবার দেখ বলছে পুরাণ কি না কোন পিরিয়ড থেকে আমাদের ধারণা দেয়,
কোন পিরিয়ড থেকে আমরা পুরাণ যদি আমরা পড়ি তাহলে আমরা কোন পিরিয়ড থেকে আমরা জানতে পারি, কোন সময়কাল থেকে আমরা ধারণা পারি, সেটা হচ্ছে গুপ্ত যুগ। কোন সময় থেকে পাই? গুপ্ত যুগ। ঠিক আছে, আচ্ছা এইখানে এবার খুব ইম্পর্টেন্ট জিনিস বলছি এবার, ঠিক আছে, সেটা হচ্ছে পুরাণের কয়খানা সেগমেন্ট আছে, কয়খানা ভাগ আছে? পুরাণের কয়টা ভাগ বলছি শোন, 5খানা ভাগ আছে। কয়খানা ভাগ আছে? না ওইগুলো না, ওগুলো তো আসবো, যে পুরাণ কটা পুরাণ আমি সেটা বলিনি, সে তো পরে বলবো, কিন্তু পুরাণের মেন ভাগ কয়খানা? 5টা। কি কি? ফার্স্টের নাম হচ্ছে স্বর্গ। ফার্স্টের নাম কি? স্বর্গ, মাথায় রাখবি, স্বর্গ। দ্বিতীয়টার নাম হচ্ছে প্রতিস্বর্গ, স্বর্গ প্রতিস্বর্গ, ভালো করে মনে রাখবি, ঠিক আছে? স্বর্গ প্রতিস্বর্গ। তারপর নাম হচ্ছে বংশ। কি? হ্যাঁ বংশ, হ্যাঁ বংশ, স্বর্গ প্রতিস্বর্গ বংশ। এখানে যে VAMS আছে বংশ হয় উচ্চারণ অ্যাকচুয়ালি, কিন্তু না আমরা বংশই বলি, ঠিক আছে? তাহলে স্বর্গ প্রতিস্বর্গ বংশ, বংশ। তুই মাথায় রাখ, সেটা হচ্ছে মানবান্তর। কি? মানবান্তর। তাহলে স্বর্গ প্রতিস্বর্গ বংশ মানবান্তর। আর একটা বাকি আছে, সেটা হচ্ছে বংশচরিতাম, বংশচরিতাম বা বংশচরিতাম, এরকম যদি একটু বাংলায় আমরা নিজেদের সুবিধার্থে করি, যেরকম ওটা বংশ লেখা ছিল, আমরা বংশ বলে দিলাম, বা বংশচরিতাম যেটা, সেটা আমরা কি বংশচরিতাম, এরকম ভাবে এদের মাথায় রাখি। তাহলে স্বর্গ প্রতিস্বর্গ বংশ মানবান্তরম, আর কি? হ্যাঁ মানবান্তর, আর হচ্ছে বংশচরিতাম। তাহলে 5টা কিন্তু বোঝা যাচ্ছে তো? পল্লব একা একা বলতে পারবি তো? স্বর্গ প্রতিস্বর্গ, হ্যাঁ দাঁড়া বংশ, বংশ, আর হচ্ছে মানবান্তর, মানবান্তর, আর হচ্ছে হ্যাঁ বংশচরিতাম বা বংশচরিতাম। সিম্পল বল, বংশচরিতাম। তাহলে তুই বল 5টা বল তাড়াতাড়ি। মানবান্তর, হ্যাঁ মানবান্তর আর বংশচরিতাম। তুই বল। স্বর্গ প্রতিস্বর্গ বংশ মানবান্তর বংশচরিতাম। ক্লিয়ার সবার? আশা করি সবার ক্লিয়ার। তাহলে এই হচ্ছে 5টা। এবার এইগুলো 5টা কি কি? স্বর্গ মানে হচ্ছে ক্রিয়েশন অফ ইউনিভার্স। স্বর্গ মানে কি বোঝা যাচ্ছে? ক্রিয়েশন অফ ইউনিভার্স মানে কি? মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি। ক্রিয়েশন মানে কি? সৃষ্টি। ইউনিভার্স মানে কি? সমস্ত মহাবিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে মহাবিশ্বের যে সৃষ্টি সেটা হচ্ছে স্বর্গে লেখা। স্বর্গ মানে ওই সেগমেন্টটা থেকে মহাবিশ্বের সৃষ্টি বর্ণনা করা আছে, ঠিক আছে? আচ্ছা প্রতিস্বর্গ মানে রিক্রিয়েশন, মানে পুনঃসৃষ্টি। রিক্রিয়েশন মানে প্রতিস্বর্গ। প্রতিস্বর্গের মধ্যে কি আছে তাহলে? পুনঃসৃষ্টি। তাহলে প্রথমটা হচ্ছে সৃষ্টি, স্বাভাবিকভাবে সৃষ্টি হবে, তারপর একটা কি? পুনঃসৃষ্টি। আচ্ছা বংশ যেটা বললাম, সেখানে বলছে জেনিওলজি অফ গডস অ্যান্ড সেজেস। জেনিওলজি মানে বংশ তালিকা। বংশের মধ্যে বংশ আছে, বংশ তালিকা। কার বংশ তালিকা? গডস অ্যান্ড সেজেস মানে ভগবানদের বংশ তালিকা, এবং সেজেস মানে ঋষি, মুনি ঋষিদের, মানে বড় বড় যে মুনি ঋষি ছিল এবং যে ভগবান ছিল তাদের কি বংশ সম্পর্কে বলা আছে, যে ঠিক আছে, যে কে কার ছেলে, কে কার স্ত্রী, কে, ঠিক আছে, এই সমস্ত ধর ঘটনা সম্পর্কে বলা আছে। ওই হচ্ছে সেই বংশ যে সেগমেন্টটা সেটাতেই। আচ্ছা আর একটা কি বললাম? মানবান্তর মানে, মানবান্তর মানে হচ্ছে এপোচেস অফ মনু, মানে হচ্ছে মনু মানে হ্যাঁ মনুর অ্যাকচুয়ালি সময়কাল। মনু অ্যাকচুয়ালি আমাদের যে ধরা হয় যে প্রাচীন, আমরা কার থেকে সৃষ্টি হয়েছে? সেটা হচ্ছে মনু থেকে সৃষ্টি হয়েছে আমরা, ঠিক আছে? এরকম ধরা হয় যে, কারণ আমাদের নাম কি? মানব। মানবটা কিন্তু মনু থেকে আসা, ঠিক আছে? তো সেই মানুষের সম্পর্কে অ্যাকচুয়ালি বলা আর কি, সেটা হচ্ছে মানবান্তর, তাই তো? আর একটা বলি যে সেটা হচ্ছে বংশচরিতাম। এইবার বংশচরিতামে কিন্তু আছে ন্যারেটিভস অফ অ্যানসিয়েন্ট ডাইনাস্টিস, মানে প্রাচীন যে ডাইনাস্টিসগুলো আছে, ডাইনাস্টি মানে বংশ, প্রাচীন যে বংশগুলো আছে রাজাদের, সাধারণ মানুষের না, সাধারণ মানুষের বংশ আর কোন ইতিহাসের পাতাই বা লেখা আছে? রাজাদের যে বংশ, সেই বংশ সম্পর্কে যারা মানুষ হিসেবে ধরা হচ্ছে তাদেরকে হচ্ছে বংশচরিতামে লেখা আছে। কিন্তু বংশতে কি লেখা ছিল? ভগবান এবং ঋষিদের সম্পর্কে লেখা ছিল বংশতি, কিন্তু বংশচরিতামে লেখা আছে কি? যে রাজাদের, প্রাচীন রাজাদের সম্পর্কে লেখা আছে। তাহলে টোটাল কি কি দাঁড়ালো? 5টা। রাজা বল। স্বর্গ মানে কি? এক করে বলি, আমি একটা করে ধরি, একজনের স্বর্গ মানে কি? স্বর্গতে কি ছিল? হ্যাঁ ক্রিয়েশন অফ ইউনিভার্স মানে সৃষ্টি, বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি। আচ্ছা তুই বল দ্বিতীয়টা কি ছিল? তারা দ্বিতীয় কি ছিল? প্রতিস্বর্গ। প্রতিস্বর্গ মানে পল্লব, প্রতিস্বর্গ মানে কি? প্রতিস্বর্গ মানে কি? প্রতিস্বর্গের মধ্যে কি ছিল আর কি? মানে আর কি কি ছিল? রিক্রিয়েশন মানে পুনঃসৃষ্টি। তুই বল 3 নম্বরটা কি ছিল?
বংশ বংশের মধ্যে কি ছিল? ওই তো ভগবানদের মানে ভগবানাদি বিশেষ ঋষিদের হ্যাঁ বংশ বংশ। আচ্ছা রাজা, তুই বল এবার 4 নাম্বারটা কি ছিল? মানবন্তরের মধ্যে কি ছিল? মানবন্তরের মধ্যে কি ছিল? ওই তো মনুষ্য মনু সম্পর্কে বলা ছিল। আর তারপরেটা কি ছিল? 5 নাম্বারটা কি ছিল? ওই যে বংশচরিত বংশচরিতম। বংশচরিতমে কি ছিল? রাজাদের প্রাচীন রাজাদের ডাইনাস্টি সম্পর্কে বলা ছিল। আচ্ছা দেখ, এখানে একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে বংশচরিতম না, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। কারণ সেখানে সেটা যদি আমরা জানি, পুরাণ যদি পড়ি এবং সেখানে যদি বংশচরিতম দেওয়া থাকে, তাহলে তো আমরা কি করতে পারবো, প্রাচীন রাজাদের সম্পর্কে জানতে পারবো, এটা ঐতিহাসিক একটা দলিল হিসাবে ব্যবহার করা যাবে। কিন্তু আনফর্চুনেটলি সবগুলো পুরাণের কিন্তু তোর ওই বংশচরিতম দেওয়া নেই, শুধুমাত্র কয়েকটা বিশেষগুলোই দেওয়া আছে। এগুলো আমরা এবার কিন্তু মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? এই জায়গায় কয়েকটা নাম, এগুলো সাধারণভাবে তুই হয়তো স্কিপ করে যাবি, কিন্তু এগুলো সব মুখস্থ করবি, ঠিক আছে? মানে আমি সেটা এক্ষুনি বলবো, তোরা এক্ষুনি আমার সাথে সাথে করার চেষ্টা করি। সেগুলো কি কি দেখ। হ্যাঁ দেখ, আমি নাম বলে বলছি, তারপরে আমি একটুখানি করে বলছি, ঠিক আছে? প্রথম বল, 1 নম্বর হচ্ছে মৎস্য, 2 নম্বর হচ্ছে ভাগবত, তারপরে বল হচ্ছে তুই তাহলে কি বললাম, বিশ্ব বল, কি বললাম দুটো, কি বললাম ভাগবত। তাহলে এবার হচ্ছে মৎস্য, ভাগবত, বিষ্ণু। তাহলে কি কি বললাম? আচ্ছা, মৎস্য, ভাগবত, বিষ্ণু হলো। তারপরে বায়ু, বিষ্ণু বায়ু, মৎস্য, ভাগবত, বিষ্ণু, বায়ু। দেখ মুখস্থরা হয়ে যাবে কি করে, মৎস্য, ভাগবত, বিষ্ণু, বায়ু। আচ্ছা, মৎস্য, ভাগবত, বিষ্ণু, বায়ু। তারপর হচ্ছে ব্রহ্মা, কি বললাম? মৎস্য, ভাগবত, বিষ্ণু, বায়ু, ব্রহ্মা। তাহলে মৎস্য, ভাগবত, বিষ্ণু, বায়ু, মৎস্য, ভাগবত, বিষ্ণু, বায়ু, ব্রহ্মা। মৎস্য, ভাগবত, বিষ্ণু, বায়ু, ব্রহ্মা, ভবিষ্য, ভগবান, বিষ্ণু, বায়ু, ভবিষ্য, হ্যাঁ ভবিষ্য। তাহলে কি বললাম? মৎস্য, ভগবান, বিষ্ণু, বায়ু, ব্রহ্মা, ভবিষ্য। তাহলে তুই আর একবার বল। মৎস্য, হ্যাঁ দাঁড়া, একজন যার জিজ্ঞাসা করবে সেই বলবি, তাহলে ভালো হবে। ভগবান, বিষ্ণু, বায়ু, ব্রহ্মা। আর একটা লাস্টে কি বললাম? লাস্টে কি বললাম? ভবিষ্য। তাহলে মৎস্য, ভাগবত, বিষ্ণু, বায়ু, ব্রহ্মা, ভবিষ্য। এবার একটু তালে তালে বল। মৎস্য, ভগবত, বিষ্ণু, বায়ু, ব্রহ্মা। আর তাহলে মৎস্য, ভাগবত, এরম ভাবে দেখ, ছন্দ দিয়ে বল, মৎস্য, ভাগবত, বিষ্ণু, বায়ু, ব্রহ্মা, ভবিষ্য। 6টা হয়ে গেছে কিন্তু আপাতত। আর একটা হচ্ছে গরুর, আরেকটা হচ্ছে কি গরুর। তাহলে বল, হ্যাঁ এবার তুই বল। মৎস্য, ভগবান, বিষ্ণু, ব্রহ্মা, বিষ্ণু, বায়ু, ব্রহ্মা, ভবিষ্য, গরুর। তাহলে মৎস্য, ভগবত, বিষ্ণু, বায়ু, ব্রহ্মা, ভবিষ্য, গরুর। তাহলে এবার বল, ছন্দ ছন্দ বল। মৎস্য, ভগবত, বিষ্ণু, বায়ু, ব্রহ্মা, ভবিষ্য, গরু। তাহলে মৎস্য, ভগবত, বিষ্ণু, বায়ু, ব্রহ্মা, ভবিষ্য, গরুর। ঠিক আছে, গরুর। ঠিক আছে, আমি একবার বলে দিচ্ছি, দিয়ে তোরা তারপরে বলবি, ঠিক আছে? মৎস্য, ভগবত, বিষ্ণু, বায়ু, ব্রহ্মা, ভবিষ্য, গরুর। কি বললাম? ছন্দে ছন্দে বল। গরুর, গরু না, গরুর, গরুর, গরুর। মৎস্য, ভগবত, বিষ্ণু, বায়ু, ব্রহ্মা, ভবিষ্য। তোমরা যারা ভিডিও দেখছো তারা এক কাজ করতে পারো, ভিডিওটা একটু পজ করে এইটাকে একটু মুখস্থ করার চেষ্টা করো, ঠিক আছে? তারপরে আবার ভিডিওটা অন করো, ঠিক আছে? আর আমি যে এদেরকে যখন জিজ্ঞাসা করছি, তোমরা চেষ্টা করবে যে তোমরা নিজেরা উত্তরগুলো দেওয়ার, তাহলে নিজেদের একটু ভালো হবে, বুঝলে? আরও কানেক্টেড ফিল করবে এবং ব্যাপারটা আরও ইন্টারেস্টিং লাগবে। তো যাই হোক, তাহলে আমাদের হয়ে গেল কি কি, তুই একবার বল, ফাইনালি বল। মৎস্য, ভগবত, বিষ্ণু, ব্রহ্মা, বিষ্ণু, বায়ু, ব্রহ্মা, ভবিষ্য, গরুর। দেখ সবগুলো যদি পরপর বললাম, ওই পরপরই মনে রাখতে পারলি বেশি ভালো মনে থাকবে, একটা ছন্দে থাকবে না? মৎস্য, ভগবত, বিষ্ণু, বায়ু, ব্রহ্মা, ভবিষ্য, গরুর। প্রশ্ন আসতে পারে যে নিম্নলিখিত কোনটিতে বংশচরিতম পাওয়া যায় না, বা নিম্নলিখিত কোনটিতে বংশচরিতম পাওয়া যায়, দুই রকমের কোশ্চেন হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে যদি গরুর, যে লাস্টে বললাম যে গরুর পুরাণ, সেখান থেকে আমরা পুরুবা, ইক্ষ্বাকু এবং বৃহদ্রথ যে ডাইনাস্টি, তাদের সম্পর্কে আমরা জানতে পারি। অর্থাৎ গরুর যে পুরাণ আছে, কোন পুরাণ বললাম? সেখানে 3টে ডাইনাস্টি নাম বললাম, কি কি? পুরুবা, ইক্ষ্বাকু বা ইক্ষ্বাকু, আর হচ্ছে বৃহদ্রথ, ঠিক আছে? বৃহদ্রথ, পূর্বা, ইক্ষ্বাকু আর হচ্ছে বৃহদ্রথ,
এই তিনটে কি বললাম? পূর্বা ইক্ষ্বাবাহু, পূর্বা ইক্ষ্বাবাহু বৃহদ্রথ। বৃহদ্রথ। পূর্বা ইক্ষ্বাবাহু বৃহদ্রথ। এই তিনটে সম্পর্কে কোন জায়গায় জানবো? গরুর পুরাণে। আচ্ছা, পুরাণগুলোর নাম কি বলেছিলাম এবার বল? যেগুলোতে বংশচরিতাম আছে, তাই তো? ব্রহ্ম, মৎস্য, মৎস্য, বল। ব্রহ্ম, বিষ্ণু, হ্যাঁ, মৎস্য, মৎস্য পর ভাগবত। মৎস্য ভগবত, হ্যাঁ, তারপরে দুটো মৎস্য ভগবত, বিষ্ণু, বায়ু, ব্রহ্মা, ভবিষ্য আর গরুর। মৎস্য ভাগবত বিষ্ণু বায়ু ব্রহ্মা ভবিষ্য গরুর। সিম্পল লজিক মানে মৎস্য ভাগবত বিষ্ণু বায়ু ব্রহ্মা ভবিষ্য গরুর হয়ে গেল। এবং তাহলে এবং সবচেয়ে আমরা গরুর পুরাণের মধ্যে কি কি পেলাম? পুরুবা ইক্ষ্বাবাহু আর কি বৃহদ্রথ। পুরুবা ইক্ষ্বাবাহু বৃহদ্রথ। পুরুবা ইক্ষ্বাবাহু বৃহদ্রথ। কি বললাম রাজা? পুরুবা ইক্ষ্বাবাহু বৃহদ্রথ। পুরুবা ইক্ষ্বাবাহু বৃহদ্রথ। তিনটে সম্পর্কে জানবো কোনটা থেকে? গরুর পুরাণে। আচ্ছা, আমরা এগুলো তাহলে বংশচরিতম সম্পর্কে জানলাম। তাহলে পুরাণের কি কি ভাগ ছিল? 5টা। পুরাণের 5টা ভাগে ভাগ করা, সেই 5টা ভাগ কি কি? কেবলই তো বললাম। পুরাণে 5টা ভাগ। হ্যাঁ, তো পুরাণের 5টা ভাগই তো বললাম। হ্যাঁ, ভুলে গেলি? কে বলি? স্বর্গ, প্রতিস্বর্গ, বংশ, তারপর কি? মানবান্তর, আর এটা কি? বংশচরিতাম। ঠিক আছে, বারবার দেখা লাগবে। এই যে একবার পড়লি তো, পড়লি এই জায়গায় তোর নাম একবারে ভুলিয়ে যাচ্ছে। গোলাপে আস্তে আস্তে মনে রাখবে, আস্তে আস্তে। এগুলো করলি, বাড়ি যাই এই ভিডিওগুলো আরেকবার দেখবি, তাহলে কি যে জিনিসগুলো তোরা আলোচনা করলি সেগুলোই মাথার মধ্যে আবার করে যাবে। ঠিক আছে, নালে কি জানো ভুলে গেলাম। হ্যাঁ, স্বর্গ, প্রতিস্বর্গ, বংশ, আর হচ্ছে বংশচরিতাম। দেখ বইয়ের মধ্যে পুরো ঘিস করে লেখা আছে। ঠিক আছে, নিজে নিজে বুঝতে গেলে অনেক প্রবলেম হতে পারে এই নামগুলো। ঠিক আছে, এবার আলোচনার মাধ্যমে হলে ব্যাপারগুলো অনেক সোজা হয়ে যাবে। তো যাই হোক, এবার আমরা দেখ আমাদের এবার তাহলে আপাতত হিন্দু যে টেক্সটগুলো ছিল বা ব্রাহ্মণিকাল যে টেক্সটগুলো ছিল সেগুলো কিন্তু আপাতত কমপ্লিট হয়ে যাচ্ছে। আমরা এই ডিটেলস নিয়ে পরে আসবো, আরও আলাদা আলাদা করে আসবো। কিন্তু না, কিছু কিছু জিনিসের ডিটেলস আসবে অবশ্যই ডিটেলস আসবে, অপেক্ষা করো। তা ঋগ্বেদ সম্পর্কে তো জানাই হলো না কিছু। পুরাণ, কত রকমের পুরাণ আছে মোটামুটি, তারপরে স্মৃতি টেক্সট কী কী আছে এগুলো সব তো জানা লাগবে। আমরা আস্তে আস্তে আসবো এগুলোতে, এখনও জাস্ট শুধু ধারণা দেওয়া হলো। এরপরে আমরা বুদ্ধিস্ট টেক্সট একটু আলোচনা করে নিই। ঠিক আছে, বুদ্ধিস্ট টেক্সট দাঁড়া একটু জল খাই, তারপরে কয় ঘন্টা ক্লাস হবে? দাঁড়া আগে একটুখানি। কটা বাজে এখন? হলো কত ঘন্টা? 1 ঘন্টা তো হয়ে গেছে। হয়ে গেছে নাকি? দেখ তো, 47। আরও 47 মিনিট হোক অ্যাটলিস্ট। এখনও কেবল আমি বুদ্ধিস্ট টেক্সট, জৈন টেক্সটই শুরু করিনি। হ্যাঁ, আগে অন্তত রিলিজিয়াস টেক্সটগুলো তো কমপ্লিট করি। হ্যাঁ, কারণ আজকে তাহলে না হিস্টোরিক্যাল টেক্সট পরের দিন করবো, আজকে আপাতত অন্যগুলো করি। যাই হোক, কারণ আচ্ছা যাই হোক, তাহলে হচ্ছে বুদ্ধিস্ট টেক্সট যেটা, দেখ বুদ্ধিস্ট টেক্সট হচ্ছে মেইনলি দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে পালি টেক্সট, একটা হচ্ছে কি অনুপালি টেক্সট। কি বললাম? পালি টেক্সট আছে, অনুপালি টেক্সট। পালি টেক্সটগুলো কি কি? পালি টেক্সট মানে কি? যেটা পালি ভাষায় লেখা আছে, আর পালি ভাষা বাদে যেগুলো সেগুলো কি অনুপালি টেক্সট হবে। তাহলে পালি ভাষায় হচ্ছে মেইনলি যেগুলো পালি ভাষায়, তাহলে বইয়ের নামগুলো বলা লাগবে। এই যে ত্রিপিটক এরম বলে দেওয়া যেতে পারে। তাহলে দেখ পালি ভাষাতে তাহলে কি কি লেখা হয়েছিল সেটা হচ্ছে ত্রিপিটক, দীপবংশ, মহাবংশ, মিলিন্দ পানহ, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। কি বললাম নাম? কি বলেছি? ত্রিপিটক, দীপবংশ, মহাবংশ, আচ্ছা মিলিন্দ পানহ। দেখ এবার এর মধ্যে কথা হচ্ছে, আমরা এক এক করে ধরবো। ঠিক আছে, কি কি নাম বলেছি বললো? ত্রিপিটক, দীপবংশ, মহাবংশ আর মিলিন্দ পানহ। এগুলো সব কি টেক্সট? পালি টেক্সট। ঠিক আছে, এবার দেখ ত্রিপিটক হচ্ছে আর্লিয়েস্ট। ত্রিপিটক হচ্ছে কি? আর্লিয়েস্ট মানে কি? সবচেয়ে আগে এদের মধ্যেই, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ত্রিপিটক। ঠিক আছে, এবার দেখ ত্রিপিটক মানে কি? ত্রি মানে কি বোঝাচ্ছে জায়গায়? তিনটে। তাহলে ত্রিপিটক মানে তিনটে পিটক হবে ওখানটায়। তিনটে পিটক কি কি? আর হচ্ছে কি বিনয় পিটক,
সুত্ত পিটক, সূত্র না সুত্ত পিটক, আর হচ্ছে কি অভিধম্ম পিটক। তাহলে কি কি আছে? এবার বিনয় পিটক আর যে সুত্ত পিটক সেখানে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলে লেখা হয়েছিল। কবে লেখা হয়েছিল? এরা বুদ্ধিস্ট যে কাউন্সিলগুলো আছে আমরা ওগুলো পরে আলোচনা করবো। 4খানা কাউন্সিল ছিল, ঠিক আছে? আমরা ওগুলো নিয়ে একবারে এর মধ্যে সবকিছু ঢুকালেই তো একটু চাপ হয়ে যাবে, তো আমরা শুধু এটা মাথায় রাখা আপাতত যে প্রথম বুদ্ধিস্ট কাউন্সিলে লেখা হয়েছিল বিনয় পিটক আর সুত্ত পিটক। তাহলে বাকি থাকলে কোনখানা? অভিধম্ম পিটক। অভিধম্ম পিটকটা লেখা হয়েছিল থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল। কার সময়? অশোক, সম্রাট অশোকের আমলে, ঠিক আছে? তাহলে প্রথমটা লেখা হয়েছিল যে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, এটা রাজগিরে হয়েছিল। কোন জায়গায় ছিল? রাজগিরে। আমরা এটা নিয়ে পুরো ডিটেলসে পরে দেখবো, একদম একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সের মাধ্যমে কোথায় কোথায় হয়েছিল, সেই সময় কে কে সভাপতি ছিল, সব আমরা একটা ট্রিক্স আছে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো তাহলে টিপিটক হচ্ছে আর্লিয়েস্ট এবং টিপিটক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তাই তো? 3টে পিটক আমরা কি কি জানলাম? বিনয় পিটক, সুত্ত পিটক, অভিধম্ম পিটক। এর মধ্যে বিনয় পিটক আর হচ্ছে সুত্ত পিটক সেটা হচ্ছে লেখা ছিল ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলে, আর হচ্ছে যেটা অভিধম্ম পিটক সেটা লেখা ছিল থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলে, ঠিক আছে? থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলটা অশোকের সময় স্বাভাবিক ব্যাপার, তাহলে পাটলিপুত্রে। আচ্ছা, ত্রিপিটক এবার কি করে না, তৎকালীন সময়ের যে সামাজিক এবং ধর্মীয় যে লাইফটা সেইটা সম্পর্কে কি আমাদের ধারণা দেয়, তাই তো? আওয়াজ করিস না। এবার হচ্ছে কোন পিটকে কি কি আছে হালকা করে আমরা একটু জানবো। বিনয় পিটক। বিনয় পিটক আছে না যে ডিসিপ্লিনারি রুলস অ্যান্ড রেগুলেশন ফর লিডিং এ মোনাস্টিক লাইফ। মানে মোনাস্টিক লাইফ মানে কি? মোনাস্টিক লাইফ মানে কি? মানে হচ্ছে এই যে সাধুর জীবনযাপন, না সাধারণ না, সাধুর যে জীবনযাপন, অর্থাৎ সন্ন্যাসীর যে জীবনযাপন, সেই সন্ন্যাসীর জীবনযাপন করার জন্য যে ধরনের ডিসিপ্লিনারি রুলস, অর্থাৎ তাদের যে কিছু নিয়ম কানুন তো এক্সট্রা মানা লাগে, সাধারণ মানুষ যে নিয়ম মানে তার থেকে সাধু সন্ন্যাসী একটু বেশি নিয়ম মানে, তাদের যে কি নিয়ম মানা উচিত না উচিত সেই সম্পর্কে ধারণা কোথায় আছে? বিনয় পিটকে। কোন পিটকে আছে? বিনয় পিটকে আছে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে সুত্ত পিটক। নামটা থেকে সুত্ত মানে সূত্রের সাথে রিলেটেড, হ্যাঁ। সুত্ত পিটক হচ্ছে লার্জেস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে বুদ্ধিস্ট টেক্সটগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল ত্রিপিটক। তাহলে ত্রিপিটকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কে? সুত্ত পিটক, এবং সেটা সবথেকে বড়। এবার দেখ এই সুত্ত পিটকের মধ্যে আমবাথা সুত্ত, আমবাথা সুত্ত, দেখ ওর মধ্যে অনেক কটা নিকায় আছে, মানে অ্যাকচুয়ালি অনেক কটা চ্যাপ্টার টাইপের আছে, ঠিক আছে? তার মধ্যে এক একটা চ্যাপ্টার। তাহলে একটা চ্যাপ্টারের নাম মনে কর দিগনিকায়া। কি বললাম? দিগনিকায়া। এই সুত্ত পিটকের অন্তর্গত দিগনিকায়া। কি বললাম? দিগনিকায়া। তার মধ্যে আছে আমবাথা সূত্র। কি বললাম? আমবাথা সূত্র। তাহলে কি বললাম? সুত্ত পিটকের মধ্যে থাকা দিগনিকায়া, তাতে থাকা আমবাথা সূত্র, ঠিক আছে? সেখানে লেখা আছে ক্ষত্রিয় বংশের যে স্পেশাল প্রাইড তাদের রক্তের উপরে, মানে যারা যে ক্ষত্রিয় বংশে যদি কেউ জন্মগ্রহণ করে তার রিলেটেড যে তাদের যে একটা মানে বিশেষ গর্ব, যেহেতু সে ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছে, তার যে বিশেষ গর্ব, সেই ব্যাপার সম্পর্কে লেখা আছে কোন জায়গায়? হ্যাঁ, আমবাথা সূত্র লেখা আছে। আমবাথা সূত্র এখন কন্যিকার মধ্যে অন্তর্গত, দিগনিকার মধ্যে। আর দিগনিকা কিসের, কোন পিটকে আছে? সুত্ত পিটকে। তাহলে সুত্ত পিটকের দিগনিকায়ের আমবাথা সূত্রে লেখা আছে স্পেশাল প্রাইড লেখা আছে রিলেটেড টু ক্ষত্রিয়, তাই তো? ক্ষত্রিয়দের যে ব্লাড পিউরিটি, অর্থাৎ রক্তের বিশুদ্ধতা নিয়ে একটা মানে যে গর্ব, বিশেষ গর্ব, সেইখানে লেখা আছে আমবাথা সূত্রে, ঠিক আছে? মনে কর আমের দাম অনেক বেশি, ঠিক আছে? আম হচ্ছে ফলের রাজা, আমের দাম অনেক বেশি, সুতরাং আম যে খায় সে নিজে বিরাট বড় লোক ব্যক্তি, তো তার মধ্যে স্পেশাল ব্যাপার আম খাওয়া, মনে করো একটা আম খাওয়া একটা স্পেশাল ব্যাপার, সেই অনুযায়ী তো ওই স্পেশাল ব্যাপারটা আছে কোন জায়গায়? আমবাথা সূত্রে। তাহলে স্পেশাল ব্যাপারটা কোন যাচ্ছে? আমবাথা। আমি ইচ্ছা করে একই শব্দ বারবার বলছি যাতে তোদের কানের মধ্যে, দেখ একবার বলে চলে গেলে তো হয়ে যেত ব্যাপারটা, কিন্তু যাতে একই জিনিস বারবার বলার কারণে যাতে জিনিসটা মাথার মধ্যে বেশি বেশি যায়। আচ্ছা, এরপরে সুত্ত পিটকে আরেকটা ভালো একটা নিকায় আছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অঙ্গুত্তরা নিকায়। কি বললাম? মনে কর নামটা শোনা শোনা লাগছে কিনা? আগের দিন বলেছিলাম কিন্তু। অঙ্গুত্তরা নিকায়তে একটা বিশেষ জিনিস আছে, ষোড়শ মহাজনপদ। ষোড়শ মহাজনপদ সম্পর্কে কিন্তু ধারণা আছে। হ্যাঁ, আমি বলেছিলাম, এক ঝলক বলেছিলাম। হ্যাঁ, ষোড়শ মহাজনপদ সম্পর্কে ধারণা আছে কোন জায়গায়? তাহলে আচ্ছা, আমি আজকে একটা জিনিস বলেছি অলরেডি, যে জনপদ সম্পর্কে আমরা ধারণা পাই কোন জায়গায়? কোন টেক্সটে পাই? আমি আজকে বলেছি একবার, রামায়ণে জনপদের ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে সেই সম্পর্কে ধারণা পাই। আর ষোড়শ মহাজনপদ সম্পর্কে তাহলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কোন জায়গায় ধারণা পাচ্ছি?
সুত্ত পিটকের অন্তর্গত, সুত্ত পিটকের অন্তর্গত কি অঙ্গুত্তরা নিকায়া, অঙ্গুত্তরা নিকায়া, ঠিক আছে। নাম মুখস্থ করলে তো জীবন শুরু আছে। কিছু করার নেই, বুদ্ধির পালি টেক্সট, নাম তো মুখস্থ করা লাগবে। সেই জন্য আমি বারবার বলছি, দেখ আমি কি বললাম যে আগে একটা দুটো বললাম আপাতত, একটা হচ্ছে আমমাতা সূত্র, আম মানে স্পেশাল জিনিস বললাম, সেই জন্য স্পেশাল প্রাইড অফ ক্ষত্রিয় ব্লাড সেটা বললাম, মানে ক্ষত্রিয়দের ব্লাডের যে পিউরিটি সম্পর্কে স্পেশাল প্রাইড সেটা। আর ষোড়শ মহাজনপদ সম্পর্কে দেওয়া আছে অঙ্গুত্তরা নিকায়া। আচ্ছা, এরপরে একটা ভালো নিকায় আছে, মানে বিশাল ইম্পর্টেন্ট হচ্ছে খুড়াকা নিকায়া। কি নিকায়া? খুড়াকা নিকায়া। কি নিকায়া বললাম? তাহলে টোটাল 3টে নিকায়ের নাম বলে ফেলেছি অলরেডি। একটা কি বলেছি? আমমাথান, সরি হ্যাঁ, দিক নিকায়া বললাম একটা, এটা কি অঙ্গুত্তরা নিকায়া। আর এখন কি বললাম? খুড়াকা নিকায়া। খুড়াকা নিকায়াতে কি আছে? খুড়াকা নিকায়ে আছে হচ্ছে জাতকের গল্প। জাতকের নাম শুনেছিস? জাতকের গল্প, হ্যাঁ জাতক বলছি। জাতক কি? জাতকটা হচ্ছে গৌতম বুদ্ধের যে পূর্বজন্ম, সেই জন্ম সম্পর্কে 549খানা যে তোর বিভিন্ন ধরনের লোককথা, তোর উনি এক জন্মে হাঁস হয়ে জন্মগ্রহণ করেছিলেন, এক জন্মে পাখি হয়ে জন্ম করেছিলেন, সেইটা রিলেটেড যে কাহিনী গল্প, সেই গল্পগুলো 549টা এই ফোক টেলস মানে গল্প, সেটা নিয়ে যে কম্পাইলেশন, সেটা হচ্ছে জাতকের গল্প। কি গল্প? আর সেই ইম্পর্টেন্ট জাতকের গল্প মানে কোন নিকায়ের মধ্যে আছে? খুড়াকা নিকায়ের মধ্যে আছে। খুড়াকা নিকায় কিসের মধ্যে পড়ে? খুড়াকা। ডি আছে, র উচ্চারণ করতে পারিস বা খুড়াকা বা খুড়াকা। তো খুড়াকা নিকায়টা কোন সূত্রের মধ্যে পড়ে? সুত্ত পিটকের, সরি সুত্ত পিটকের মধ্যে পড়ে, তাই তো? আচ্ছা, এইবার আমরা চলে আসি। আচ্ছা, জাতকার কম্পাইলেশন শুরু হয় কবে, মানে ইয়ে করা, মানে জাতকা কম্পাইল করা? হ্যাঁ, শুরু হয় হচ্ছে তোর হচ্ছে 1st সেঞ্চুরি বিসিতে। না না, ওর জন্মের আগে হয় না, ওর জন্ম ওনার জন্ম হয়ে গেছে তারপরে 1st সেঞ্চুরি বিসি থেকে শুরু হয় ওনার ওই সম্পর্কে লেখা, ঠিক আছে। এইবার এই যে এই ঘটনা যে ওনার যে জন্ম, মানে ওনার সম্পর্কে যে লেখাটা যে 1st সেঞ্চুরি বিসি থেকে শুরু হলো, মানে অনেক আগের থেকে শুরু হয়নি বা অনেক পরে থেকে শুরু হয়নি, এই যে ঘটনাখানা এই যে 1st সেঞ্চুরিতে বিসি থেকে শুরু, এই জিনিসটা কোন জায়গা থেকে আমরা জানতে পারি? মানে আমরা কোনো একটা ধারণার উপর ভিত্তি করে তো বলে দিলাম যে 1st সেঞ্চুরি বিসি থেকে শুরু হচ্ছে বা যাই হোক, অ্যাকচুয়ালি যে ভারহুত এবং সাঁচি যে স্তূপ আছে, কি বললাম? ভারহুত সাঁচি যে স্তূপ আছে, সেই স্তূপের যে রেলিং আছে, কি বললাম? সেই স্তূপের যে রেলিং আছে, সেই রেলিংয়ে যে সিনারিগুলো আঁকা আছে, যে যেখানে ক্রেভিং করা আছে, মানে সেখানে কিছু না কিছু খোদাই করা আছে। তো তাহলে কি বললাম? ভারহুত এবং সাঁচি যে স্তূপ আছে, সেই স্তূপের যে রেলিং আছে চারিদিকে, সেই রেলিংয়ের উপরে যে খোদাই করা আছে, সেই খোদাই যে যা করা আছে, সেই খোদাই থেকে আমরা জানতে পারি যে এটা 1st সেঞ্চুরি বিসি থেকে মোটামুটি শুরু হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এখানে এই জাতকের গল্পে সাধারণত 2 রকমের পার্ট আছে, একটা হচ্ছে ভার্স পার্ট, একটা হচ্ছে প্রোজ পার্ট, মানে একটা হচ্ছে কবিতায় লেখা, একটা হচ্ছে একটা অংশ কি গদ্যে লেখা, ঠিক আছে। এবং এই ভার্স পার্টখানা হচ্ছে ওল্ডার, অর্থাৎ কবিতার অংশটা হচ্ছে কি পুরনো। তা দেখ, সাধারণভাবে কিভাবে মনে রাখবি? আমরা কি জানি, আগে তো আমাদের বেশিরভাগ সবকিছু সাহিত্য কিসে লেখা হতো? কবিতাই তো লেখা হতো, কিন্তু আস্তে আস্তে কবিতার থেকে গদ্য চালু হয়। তার মানে কি কবিতার থেকে গদ্য নতুন জিনিস সাহিত্য, সেই জন্য ভার্স পার্টখানাকে আগে ছিল, তারপরে পার্টটা কি যেটা প্রোজ পার্ট, মানে সেটা হচ্ছে পরে, ঠিক আছে। আচ্ছা, জাতকার মধ্যে বেশিরভাগটা কি রিলিজিয়াস কথাই লেখা থাকবে, কারণ যেহেতু গৌতম বুদ্ধ সম্পর্কে লেখা আছে, কিন্তু এর সাথে সাথে কিছু পরিমাণ সোশ্যাল এবং ইকোনমিক যে কন্ডিশন ওই সময় যে ছিল, সেই সম্পর্কে আমরা কিছু না কিছু পাই ধারণা। আচ্ছা, এইবার হচ্ছে অভিধম্ম পিটক। অভিধম্ম পিটক কিসের সাথে ডিল করে? অভিধম্ম পিটক কিসের সাথে ডিল করে? বুদ্ধার যে টিচিং, অর্থাৎ উনি যে গৌতম বুদ্ধের যে তিনি যে বাণী, গৌতম বুদ্ধের যে বাণী, সেগুলোকে একদম মানে স্কলাস্টিক ম্যানারে তারা এক্সপ্লেন করে, মানে বাণীর ব্যাখ্যা আর কি। তাহলে একটা গেল হচ্ছে কি আমাদের সূত্র পিটক। সূত্র পিটকা কি করে? সূত্র না, প্রথমে আমরা বলি বিনয় পিটক বলি। বিনয় পিটকে কি করে? বিনয় পিটক কি করে বিশ্ব? একটু আগে বললাম, বিনয় পিটক হচ্ছে যে সাধু সন্ন্যাসীরা কিভাবে জীবনযাপন করবে সেই সম্পর্কে ধারণা দিয়েছে। সূত্র পিটকের মধ্যে তো এই যে বিভিন্ন জিনিস আছে, সেটা দেখাই গেল। আর একটা হচ্ছে কি, হ্যাঁ, আর একটা হচ্ছে অভিধম্ম পিটকে হচ্ছে বুদ্ধের যে বাণী, সেগুলোকে একদম মানে কি বলবো, মানে একটা জ্ঞানের ভিত্তিতে, মানে জ্ঞানের একটা আলোর মাধ্যমে ওটাকে ব্যাখ্যা করা, একদম বিশেষভাবে ব্যাখ্যা করা, সেটা হচ্ছে কি অভিধম্ম পিটকে আছে। আচ্ছা, এরপরে আমরা মূল কি কি বলেছিলাম যে ত্রিপিটক আছে, আর কি আছে? দীপবংশ, মহাবংশ আছে, আর কি আছে? মিলিন্দ পানহ, এগুলো কি বলেছিলাম? পালি টেক্সট। তাহলে আমরা ত্রিপিটক কমপ্লিট হয়ে গেল। এবার কিসে আসবো আমরা?
সেটা হচ্ছে দীপবংশ আর মহাবংশ। দীপবংশ আর মহাবংশ ভুলে যাচ্ছে আমার। দেখ, বুদ্ধিস্ট যে টেক্সট ছিল তা মোটমাট দুই রকম ভাবে বিভক্ত, একটা হচ্ছে পালি টেক্সট, একটা হচ্ছে অনুপালি টেক্সট। পালি টেক্সট মানে যেগুলো পালি ভাষায় লেখা আছে, অনুপালি টেক্সট মানে যেগুলো পালি বাদে অন্য ভাষায় লেখা আছে। তাহলে পালি টেক্সটের মধ্যে মেন কি ছিল? ত্রিপিটক। তার সাথে কি ছিল? দীপবংশ, মহাবংশ আর হচ্ছে মিলিন্দ পানহ। এই তো ঘটনা। ত্রিপিটকের মধ্যে আমরা তিনটে ভাগ দেখে নিলাম, বিনয় পিটক, সুত্ত পিটক, অভিধম্ম পিটক। তার মধ্যে বিনয় পিটক, সুত্ত পিটক ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল লেখা হয়েছে, অভিধম্ম পিটকটা থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলে লেখা আছে। তাহলে এবার তারপরে আমরা তিনটে পিটক সম্পর্কে একটু জেনে নিলাম। এরপর তাহলে কি পড়ে থাকলো তাহলে আমাদের? দীপবংশ, মহাবংশ আর মিলিন্দ পানহ। তাহলে দীপবংশ, মহাবংশ এই দুটো হচ্ছে শ্রীলঙ্কান টেক্সট। কি টেক্সট? শ্রীলঙ্কান। কারণ শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল, সেজন্য শ্রীলঙ্কান টেক্সট। আচ্ছা, এগুলো কবে হয়? এগুলো দেখ, একটা হচ্ছে 4th সেঞ্চুরি বিসিতে, একটা হচ্ছে 5th সেঞ্চুরি। দ্বীপ হচ্ছে 4th আর হচ্ছে মহাবংশ হচ্ছে 5th। কি করে মনে রাখবি? ডির ভ্যালু কত? নিউমেরিক্যাল ভ্যালু কত? 4। তাহলে ডি দিয়ে যে নামটা শুরু হচ্ছে তাহলে 4th সেঞ্চুরিতে হবে, তাহলে বাকিটা কি যাবে? 5th হবে। তাহলে ডি দিয়ে যেটা শুরু হচ্ছে সেটা 4-এ, তাহলে মহাবংশ কত হবে? 5-এ। দ্বীপবংশ কত হয়? 4-এ। মহাবংশ 5-এ। ঠিক আছে, এটা হচ্ছে শ্রীলঙ্কান টেক্সট। আচ্ছা, এই শ্রীলঙ্কান টেক্সটের মধ্যে এটা বুদ্ধিস্ট সম্পর্কে জানা যায়, কিন্তু তার সাথে সাথে মৌর্য যুগ সম্পর্কে একটু জানা যায়। আচ্ছা, এবার হচ্ছে মিলিন্দ পানহ। দেখ, মিলিন্দ পানহটা অ্যাকচুয়ালি মানে একটু যদি এটাও কি শ্রীলঙ্কার না? না, এটা শ্রীলঙ্কার না। মিলিন্দ পানহ দেখ একটুখানি যদি ভাঙি, দেখ পানহ কথাটা কোন জায়গায় আছে? প্রশ্ন থেকে, মানে কিসের সাথে মিল আছে? প্রশ্নের সাথে। মানে মিলিন্দ প্রশ্ন বলতে পারি আমি। প্রশ্ন শব্দটা একটু ডিস্টার্ট যদি করে দিই, হালকা করে কি হয়ে যাবে? মিলিন্দ পানহ হয়ে যাবে, তাই তো? মানে মিলিন্দের প্রশ্ন যদি আমরা ভালো করে যদি আমরা করি, ট্রান্সলেট করি, কোয়েশ্চেন অফ মিলিন্দ। মিলিন্দ পানহ মানে কি? কোয়েশ্চেন অফ মিলিন্দ, মানে মিলিন্দের প্রশ্ন। এবার মিলিন্দ খানা কে ছিল? এবার বল। মিলিন্দ খানা ছিল একটা গ্রিক রাজা, যাকে মিনান্দার হিসাবে, একটা ইন্দ্র গ্রিক রাজা যাকে মিনান্দার হিসাবে ধরা হয়। হ্যাঁ, মিনান্দার। ঠিক আছে, মিলিন্দ বা মিনান্দার, মানে ওনা মিনান্দার নামে পরিচিত, তাই বলছি। ঠিক আছে, তাহলে কি নামে পরিচিত? মিনান্দার নামে পরিচিত। মিলিন্দ যে মিনান্দার নামে পরিচিত, তিনি একজন কি রাজা ছিল? ইন্ডো গ্রিক রাজা ছিল। এবং একটা বুদ্ধিস্ট মঙ্ক ছিল যার নাম ছিল নাগসেন। বুদ্ধিস্ট মঙ্কের নাম কি ছিল? নাগসেন। তাহলে এই মিলিন্দ পানহ, অর্থাৎ মিলিন্দ তিনি রাজা, তিনি বুদ্ধিস্ট মঙ্ক যে নাগসেন, তার সাথে যে তার মনে অনেক প্রশ্ন ছিল যে বুদ্ধ ধর্ম সম্পর্কে, সবকিছু সম্পর্কে তার মধ্যে অনেক কিছু প্রশ্ন ছিল। সেই প্রশ্ন সম্পর্কে তিনি জিজ্ঞাসা করেন ওই জ্ঞানী ব্যক্তির কাছে, নাগসেনের কাছে। তো তিনি তার প্রশ্নের উত্তর দিতে থাকে। সেই যে কনভারসেশনখানা, সেই কনভারসেশনখানা ওই বইয়ে লেখা আছে। কি বললাম তাহলে? ডায়লগ বিটুইন মিলিন্দ অ্যান্ড নাগসেনা। নাগসেনা কে ছিল? ওই তো রাজা কোথায়? হ্যাঁ, নাগসেনা আবার কি নামে পরিচিত? নাগার্জুন নামে পরিচিত। নাগসেনা কি নামে পরিচিত? নাগার্জুন নামে পরিচিত। ঠিক আছে, হ্যাঁ। না, নাগসেন একজন বুদ্ধিস্ট, একজন মঙ্ক ছিল, একজন বুদ্ধিস্ট সাধু ছিল। বুদ্ধিস্ট সাধু নাগসেন তার কাছ থেকে জানতে চাইলেন কোন রাজা, তার নাম হচ্ছে মিনান্দার বা মিলিন্দ বা মিনান্দার। ঠিক আছে, তাই জন্য এই জন্য হ্যাঁ, তার কথোপকথনটা লেখা আছে। আচ্ছা, এইটা সম্পর্কে আমরা মিলিন্দ, ইন্দো গ্রিকরা কোন দিক থেকে ছিল? আমাদের নর্থ ওয়েস্টের দিকে ছিল। তো নর্থ ওয়েস্টের স্বাভাবিক ওই এলাকার আমরা কি জানবো? ওই এলাকার সম্পর্কে আমরা পাবো এই মিলিন্দ। তাহলে যদি বলে কোশ্চেন আছে যে মিলিন্দ পানহ থেকে আমরা কোন অঞ্চল সম্পর্কে জানতে পারি? নর্থ ওয়েস্ট। কারণ আমরা ধারণা মাথায় নিয়ে আসা লাগে যে মিলিন্দ কোন জায়গার, মিনান্দার কোন জায়গার, সেই অনুযায়ী। ঠিক আছে। আচ্ছা, অনুপালি টেক্সটের মধ্যে কি সংস্কৃত টেক্সট আছে এবং আরও কিছু আদার্স আছে। সংস্কৃত টেক্সট কি কি আছে? তিনটে ইম্পর্টেন্ট ধর। একটা হচ্ছে দিব্যদানম, একটা হচ্ছে আর্য মঞ্জুশ্রী মূলকল্প, আর একটা হচ্ছে ললিত বিস্তার। তিনটে নাম বলছি, আশা করি মাথার মধ্যে এখনো ঢোকেনি। তিনটে নাম আমি আরেকবার বলছি, সেটা হচ্ছে দিব্যদানম, তোর বড় নামটা বলছি, আর্য মঞ্জুশ্রী মূলকল্প, হ্যাঁ, আর একটা হচ্ছে ললিত বিস্তার। কি কি নাম বললাম? দিব্যদানম, ললিত বিস্তার আর আর্য মঞ্জুশ্রী মূলকল্প। কি কি বললাম? হ্যাঁ, সরি, দিব্যদান না, দিব্যবাদান, আর্য মঞ্জুশ্রী মূলকল্প, আর একটা হচ্ছে ললিত বিস্তার। ঠিক আছে, তাহলে তিনখানা আবার বল। হ্যাঁ, দিব্যবাদান, আর্য মঞ্জুশ্রী মূলকল্প, ললিত বিস্তার। ঠিক আছে, এবার দেখ ললিত বিস্তার। আচ্ছা, দিব্যবাদনের মধ্যে কি কি আছে? দিব্যবাদনের মধ্যে আছে হচ্ছে পরবর্তী মৌর্য যুগ এবং শুঙ্গ বংশ সম্পর্কে কি আছে? কারণ আমরা জানি মৌর্য বংশের শেষেই কি হয়? শুঙ্গ ডাইনেস্টি আসে। তো এই পরবর্তী মৌর্য এবং শুঙ্গ এদের সম্পর্কে দেওয়া আছে দিব্যবদনে। এদের সম্পর্কে দেওয়া আছে কোন জায়গায়? দিব্যবদনে। এবং অবশ্যই গৌতম বুদ্ধ সম্পর্কে থাকবেই। আর যদি আমরা বলি
প্রিমোরিয়ান পিরিয়ড মানে মৌর্যের পূর্ববর্তী সম্পর্কে সেইখান থেকে শুরু করে একেবারে বর্ধন মানে একদম হর্ষবর্ধন পর্যন্ত এতটা যদি আমরা টানি, এই পুরো টাইম স্কেল অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে বল, যে নামটা বড় করে বলেছিলাম সেই নামটা কি ছিল? আর্য মঞ্জুশ্রী মূলকল্প। এই যে টাইম এত বড়, অনেক বড় হিসাব করলো, তাহলে ওই বড় নামটাই বড়টার সাথে মাথায় রাখ, যে বড় নাম করে বড়টার সাথে, মানে আর্য মঞ্জুশ্রী মূলকল্প একদম প্রিমোরিয়ান টাইম থেকে শুরু করে বর্ধন ডাইনেস্টি পর্যন্ত লেখা আছে। বললাম কি বললাম তাহলে? প্রিমোরিয়ান মানে হচ্ছে মৌর্য পূর্ববর্তী যুগ থেকে শুরু করে একদম বর্ধন ডাইনেস্টি পর্যন্ত, মানে একদম হর্ষবর্ধনের সময় পর্যন্ত লেখা আছে আর্য মঞ্জুশ্রী মূলকল্পতি, মানে বড় টাইম বড় নাম, ঠিক আছে। আর ওটাকে দিব্যবদন মানে কি ছিল? শুঙ্গ বংশ এবং পরবর্তী মৌর্য সম্পর্কে ছিল, ঠিক আছে। আর একটা রয়েছে জায়গা, সেটা হচ্ছে ললিত বিস্তার। ললিত বিস্তারে গৌতম বুদ্ধ সম্পর্কে বলা আছে ললিত বিস্তারে। আচ্ছা, আর মাত্র অল্প একটু বাকি আছে, সেটা হচ্ছে আজকের জন্য, সেটা হচ্ছে জৈন টেক্সট। আর মাত্র 5 মিনিট মতো হয়, 5 থেকে 7 মিনিট। আমরা বুদ্ধিস্ট টেক্সটগুলো কমপ্লিট করে ফেললাম আপাতত, ঠিক আছে। গৌতম বুদ্ধ সম্পর্কে কিছু বলা হয়? আর ওগুলো আসবে পরে, এখন তো কেবল আমরা জানছি যে ইতিহাস কী করে, আমরা শুরুই করিনি ইতিহাস পড়া, মানে আমরা জাস্ট ইতিহাস পড়ার জন্যই কোন জায়গা থেকে ইতিহাসটা শুরু হবে আর কি, মানে কৃষির বেশি কঠিন হবে। হ্যাঁ, মানে কিসের থেকে ইতিহাস শুরু হচ্ছে, মানে কোন বিষয়ের উপর ভিত্তি করে ইতিহাসটা আমার লেখা হয়েছে সেগুলো তো আগে জানবো, তারপরে তো আমরা ইতিহাস পড়া শুরু করি। এখনো তো আমরা সিন্ধু সভ্যতা, আমার বৈদিক সভ্যতা তো শুরুই করিনি, এ তো আসবো পরে। আচ্ছা, তাহলে ঘটনা হচ্ছে আমরা এবার চলে যাই একটু জয়েন্ট টেক্সটে। এগুলো কি বেশি কঠিন নাকি? কঠিন মনে হচ্ছে তোর? না, আরে লাস্টের দিকে, জয়েন্ট টেক্সট দেখ, নাম অনেকগুলো আছে, আমি জানি নাম অনেকগুলো আছে, কিন্তু এগুলো বারবার পড়া লাগবে মানে লাস্টের দিকে পরীক্ষায়। এই যে সব নাম ইম্পর্টেন্ট, যে অভিধম্ম বহুত কোয়েশ্চেন আসে এই জায়গার থেকে, এইসব জায়গার থেকে। এই মিলিন্দপন্ন কার লেখা, কাদের মধ্যে ডায়লগ হয়েছিল, ঠিক আছে। নাগার্জুন না নাগসেন, দেখ নাগার্জুন না নাগসেন কিন্তু একই লোক, ঠিক আছে। কোয়েশ্চেন কোনো সময় নাগার্জুন থাকতে পারে, কোনো সময় মিনান্দার থাকতে পারে, তাহলে মিলিন থাকলো না মিলান্দার থাকলো, সেটাও ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে যা আছে। এবার বলি জয়েন্ট টেক্সট সম্পর্কে। তাহলে জয়েন্ট টেক্সটের হচ্ছে আমরা দেখব মোটামুটি 6th সেঞ্চুরি এডিতেই আমাদের হচ্ছে জৈন টেক্সটগুলো লেখা হয়, ঠিক আছে। যে দ্বিতীয় জৈন মহাসভা হয়েছিল সেখানে, সেটা কোন জায়গায় ছিল? বল্লভীতে। কোন জায়গায় ছিল? হ্যাঁ, বল্লভীতে হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, জৈন টেক্সটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে 12টা অঙ্গ। কি অঙ্গ? 12টা অঙ্গ। আচ্ছা, এইবার জৈন মংসরা কিভাবে থাকবে? আচ্ছা, আমরা কি অভিধম্ম পিটকে কি দেখলাম, যে বুদ্ধিস্ট মংসরা কিভাবে থাকে সেটা লেখা আছে। তাহলে জৈন মংসরা কিভাবে, তাদের আচরণ কেমন হবে সেইটা সম্পর্কে লেখা আছে আচারাঙ্গা সূত্রটি। কি আছে? দেখ, আচরণ নামটা আছে আচারাঙ্গা সূত্র, ক্লিয়ার। তারপরে এবার আরেকটা জিনিস আছে, মহাবীরের জীবন সম্পর্কে একটা জিনিস আছে, সেটা ভগবতী সূত্র। ভগবতী সূত্র মহাবীরের জীবন। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা কি বলেছিলাম, অঙ্গুত্তরা নিকায়াতে কি আছে? ষোড়শ মহাজনপদ। একই রকমভাবে একটা জৈন টেক্সট আছে, সেই জৈন টেক্সটেও আছে, সেটাতেই ষোড়শ মহাজনপদ, সেটার নাম হচ্ছে এই ভগবতী সূত্র। তাহলে ভগবতী সূত্রে কিন্তু দুইখানায় মেইন ইম্পর্টেন্ট জিনিস পাওয়া যাচ্ছে। কি কি? মহাবীরের জীবন সম্পর্কে, হ্যাঁ, একটা হচ্ছে মহাবীরের জীবন সম্পর্কে, আর একটা হচ্ছে কি ষোড়শ মহাজনপদ। আর ওইদিকে আমরা ষোড়শ মহাজনপদ কোন জায়গায় পেয়েছিলাম? অঙ্গুত্তরা নিকায়াতে, তাই তো? অঙ্গুত্তরা নিকায়াতে, ঠিক আছে। অঙ্গুত্তরা নিকায় কোন পিটাকার অংশ ছিল? সূত্র পিটাকার অংশ ছিল, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস দেখ, বলছে নাম ধম্ম কথা সূত্র। নাম ধম্ম কথা সূত্র, এটাতেই হচ্ছে মহাবীরের যে বাণী, মহাবীরের যে বাণী সেখানে লেখা আছে প্রিচিংস। মহাবীরের বাণী সেটা লেখা আছে নাম ধম্ম কথা সূত্র, অর্থাৎ তিনি যে নাম প্রচার করেছিলেন সেটা আছে কোন জায়গায়? হচ্ছে না, হ্যাঁ। এইবার দেখ, আর একটা জিনিস আছে, আর দুটো জিনিসের নাম আছে, নামগুলো কয়েকটা শুনতে একটু, এই জায়গায় কয়েকটা নাম আছে একটু কঠিন। আমি দেখ ইচ্ছা করলে এই জায়গাতে দুটো নাম বলে বেরোয় যেতে পারতাম, কিন্তু আমি তাও চাচ্ছি যে সবই পর, ঠিক আছে, সবই পর, যাতে ব্যাপারটা ঠিকঠাক দাঁড়ায়। দুটো নাম আছে, সেটা হচ্ছে, একটা আছে না, এত বেশি ডিটেলস যাওয়া কি ঠিক হবে? ফেমাস জৈন যে মংস আছে, সাধু আছে, তাদের কিছু জীবনী আছে, ঠিক আছে। সেই জীবনী নিয়েও কিন্তু জৈন বই আছে, ঠিক আছে। তার দুটো নাম বলছি, সেটা হচ্ছে অন্তগাড়া দাসাও, আর আছে অনুতার ভবিষ্য দাসও। আচ্ছা, আর অন্তকাটা দাসও, আর হচ্ছে কি অনুতারো ভাব্বিয়া দাসও। অনুতারো ভাব্বিয়া দাসও, আর কি অন্তকাটা দাসও। তাহলে দাসো যে নাম দুটো আছে, মনে করি ওই দুটোতে হচ্ছে জৈন মং সম্পর্কে জানা আছে। জৈন মং সম্পর্কে জানা আছে কোন দুটোতে বললাম? দাসোতি, ঠিক আছে। দাঁড়া, মহাবীরের সম্পর্কে হচ্ছে ভগবতী সূত্রে আছে, আর ষোড়শ মহাজনপদ আছে। আর জৈন মংসদের সম্পর্কে আছে অন্তর্গাড়া দাসও, আর কি অনুতারো ভাব্বিয়া দাসও। তাহলে দাসতি আছে কি? দাসতি হচ্ছে
দাসপতি হচ্ছে আছে ফেমাস জৈন মঙ্কসদের স্টোরি। এবার দেখ আরেকটা জিনিস আছে, কর্মফল, ফ্রুট অফ অ্যাকশন, মানুষের যে কর্ম তার যে ফল কেমন, যে কেমনভাবে সে ফল পাবে সেসব ঘটনা আছে একটা বইয়ে, সেটা হচ্ছে বিভাগা সুয়াম সূত্র। বিভাগা সুয়াম সূত্র, দেখ এই জায়গার অনেক করে নামই অড লাগবে কিন্তু অনেকবার চর্চা করা লাগবে। বিভাগা সুয়াম সূত্র কি নাম বললাম? আচ্ছা জৈন মঙ্ক সম্পর্কে কোন দুটো নাম বললাম? দিশা না, দাসো কিন্তু কি জানো? আন্তাগড়া দাসো আর হচ্ছে কি অনুতার ভাবিয়া দাসো। এটা কি বিরাট কঠিন নাম? এটা কি বিরাট কঠিন নাম? হ্যাঁ ঠিকই তো আছে, তাহলে কি হয়ে গেল জৈন মঙ্ক সম্পর্কে ধারণা। আর একটা জিনিস হচ্ছে তাহলে কি বললাম, বিভাগা সুয়াম সূত্র যেটা, সেটাতে কি আছে? কর্মফল সম্পর্কে আছে বিভাগা সুয়াম সূত্রে। আচ্ছা ভগবতী সূত্রে কি আছে? ভগবতী সূত্রে মহাবীরের জীবন কাহিনী, আর হচ্ছে ষোড়শ মদনপদ, সিম্পল হিসাব। তারপরে আর আছে আচারাঙ্গ সূত্রতে কি আছে? আচরণ সম্পর্কে, কাদের আচরণ? জৈন মঙ্কসদের আচরণ সম্পর্কে। আর জৈন মঙ্কসদের জীবনী আছে কোনটায়? অন্তকটা দাস অনুতর ভাবিয়া দাস। তাহলে দেখ যে নাম ধরে একটা খুবই কঠিন মনে হচ্ছিল সেই নাম ধরে কিন্তু আর কঠিন মনে হচ্ছে না। আচ্ছা একটা জিনিস বল, আমি বুদ্ধিস্টদের একটা টেক্সট বলেছিলাম একটু আগে, বড় একটা নাম বলেছিলাম বড় টাইম স্কেলের জন্য, কি নাম ছিল ওইখানে? আর কোন তুই বলবি নামখানা, আর তুই বলবি কোন টাইমের জন্য বলেছিলাম, নামটা বল। একটা বড় একটা বুদ্ধিস্ট টেক্সট বলেছিলাম সংস্কৃত ভাষায়, মানে অনুপালি ভাষায়, আর্য মঞ্জুশ্রী মূলকল্প। কি লেখা আছে? কি লেখা আছে ওটাতে? ওটাতে কি লেখা আছে? বল 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 বল, তুই বল। হ্যাঁ কোন জায়গা থেকে কোন জায়গাতে কোন অব্দি টাইম লেখা আছে? প্রিমোরিয়ান মৌর্যের আগে, গুপ্তের প্রাক মৌর্য, মানে মৌর্যেরও আগের থেকে শুরু করেছে দিয়ে একদম বর্ধন পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা বর্ধন বংশের রাজা কে ছিল? হর্ষবর্ধন। তার ক্যালেন্ডার কবে হয়েছিল? 1500 কি আছে? আরে হর্ষবর্ধন 606। আরে 622 তো হিজরি, 622-এ 606। আচ্ছা হর্ষবর্ধন কোন জায়গার রাজা ছিল? কনৌজ। আচ্ছা ঠিক আছে। এইবার তাহলে কর্মফল সম্পর্কে কোন জায়গায় আছে? না না কর্মফল বললাম, কর্মফল বিভাগা সুয়াম সূত্র, ঠিক আছে? তাহলে কর্মফল বিভাগা সুয়াম সূত্র, ষোড়শ মহাজনপদ ভগবতী সূত্র, আর জৈনদের আচরণ সম্পর্কে বলছে আচারাঙ্গ সূত্রটি, ঠিক আছে? আর একটা জিনিস বলেছিলাম মাঝখানে, মহাবীরের যে প্রিচিংস অর্থাৎ ওনার যে বাণী সেখানে আছে কোনটায়? ওনার যে বাণী, মনে কর উনি নাম ছড়ালেন, তাহলে কি বলেছিলাম? ওনার যে বাণী, উনি যে নাম ছড়ালেন, ধর হরিনাম মনে কর নাম ছড়ালেন, তাহলে নাম ছড়ানো সেখানে কি? নাম ধম্ম কথা সূত্র, নাম ধম্ম কথা সূত্র। এই যে আমাদের হরি কথা ছড়ানো সেটা একটা মানি, সেরকম নাম ধম্ম কথা সূত্র, সেরকম ব্যাপার। আচ্ছা এইবার একটা জিনিস, ভদ্রবাহু চরিত কে লিখবে? মানে কার সম্পর্কে লিখে থাকবে? অবশ্যই জৈন আচার্য ভদ্রবাহু সম্পর্কে লিখে থাকবে, বলো। সেখানে কিন্তু কোন রাজা সম্পর্কে ধারণা পাওয়া যায়? চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে। ইম্পর্টেন্ট, কোন রাজা সম্পর্কে ধারণা পাওয়া যায়? চন্দ্রগুপ্ত। আচ্ছা শ্রীলঙ্কান কোন টেক্সটে মৌর্য বংশ সম্পর্কে ধারণা পাওয়া যায়? হ্যাঁ কি কি বল? দীপবংশ আর মহাবংশ। দীপবংশ কত সালে? দীপবংশ কত সালে? 4 বলেছিলাম কি? ডি ফর 4, ডি নিউমেরিক্যাল ভ্যালু 4 মানে 4, আর মহাবংশ তাহলে 5, ঠিক আছে? আর হচ্ছে তাহলে না মানে আচ্ছা এবার দেখ একটা লাস্ট, আজকে লাস্ট যে বইখানা সেটা বলছি, সেটা হচ্ছে যদি আমরা হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউতে দেখি তাহলে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট জৈন টেক্সট সেটা হচ্ছে পরিশিষ্ট পার্বণ। হ্যাঁ এটা কার লেখা? হেমচন্দ্রের লেখা। কার লেখা? আচার্য হেমচন্দ্রের লেখা। তাহলে এটা বারবার মুখস্থ কর। আচার্য হেমচন্দ্রের লেখা বইয়ের নাম কি? পরিশিষ্ট পার্বণ। আচার্য হেমচন্দ্রের লেখা বইটির নাম কি? আচার্য হেমচন্দ্রের বই লেখার নাম কি? পরিশিষ্ট পার্বণ। কার লেখা? পরিশিষ্ট পার্বণ কার লেখা? তাহলে জৈনদের মধ্যে সবচেয়ে ঐতিহাসিক গুরুত্ব কোন বইয়ের রয়েছে? আচার্য হেমচন্দ্রের লেখা পরিশিষ্ট পার্বণ, ঠিক আছে? আচ্ছা কর্মফল সম্পর্কে ধারণা আছে কোন বইয়ে? এবার একটু রিভাইজ করে নি, ঠিক আছে? কর্মফল সম্পর্কে ধারণা আছে কোন বইয়ে?
বিভাগাসুয়াম সূত্র, বিভাগাসুয়াম সূত্র, বিভাগাসুয়াম সূত্র, বিভাগাসুয়াম। তাহলে তোরা বল কর্মফল কোন বই আছে? কর্মফল কোন বই আছে? বিভাগাসুয়াম সূত্র। ঠিক আছে, তাহলে আচরণ সম্পর্ক আছে কোন বইয়ে? আচারাঙ্গ সূত্র, আচারাঙ্গ সূত্র। আচ্ছা, নাম কথা এসব মানে মানে মহাবীরের বাণী টিচিংস দেওয়া আছে কোন বইয়ে? নাম ধম্ম কথা সূত্র। কি সূত্র? আচ্ছা, জৈনদের হচ্ছে লাইফ সম্পর্কে দেওয়া, মঙ্কসদের, জৈন মঙ্কস যারা আছে মানে সাধু, তাদের সম্পর্কে আছে কোন বইয়ে? জৈন লাইফ। হ্যাঁ, অন্তকরা দাস আর অনুতর ভব্যা দাস। অন্তকরা দাস, অনুতর ভব্যা দাস। আর অনুতর ভব্যা দাস। আচ্ছা, তাহলে দেখ, তাহলে আর ষোড়শ মহাজন পথ সম্পর্কে, ষোড়শ মহাজন পথ সম্পর্কে, হ্যাঁ, বৌদ্ধ ধর্ম অঙ্গুত্তর নিকায়া। কিন্তু জৈন ধর্মের কোন বই থেকে? নামটা বল। ওই জায়গায় কিন্তু মহাবীরের জীবনী সম্পর্কে জানাচ্ছে ভগবতী সূত্র। কোন সূত্র? ঠিক আছে। হেমচন্দ্রের কোন বই সব থেকে বেশি ইম্পর্টেন্ট জৈন হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে? পরিশিষ্ট পার্বণ। তাহলে নাম ধম্ম কথা সূত্রে কি আছে? মহাবীরের বাণী সম্পর্কে আছে। আর জৈনদের আচার আচরণ হিসাবে আচার আচরণ আচারাঙ্গ সূত্র। কর্মফল সম্পর্কে বিভাগাসুয়াম সূত্র। কি আছে? বিভাগাসুয়াম সূত্র। আর জৈন মঙ্কসদের লাইফ সম্পর্কে বলা আছে অন্তকরা দাস, অনুতর ভব্যা দাস, অনুতর ভব্যা দাস। হ্যাঁ, আচ্ছা, জৈনদের সব থেকে ইম্পর্টেন্ট যে টেক্সট তার নাম কি? 12টা অঙ্গ। 12টা অঙ্গ, ওগুলো তো ঐতিহাসিক পয়েন্ট অফ ভিউতে, কিন্তু জৈনদের পক্ষে, জৈনদের জন্য সেটা হচ্ছে 12টি অঙ্গ, যদিও 12টি উপাঙ্গও আছে। আচ্ছা, তাহলে এবার আমরা এটা দেখে নিলাম। আজকের আমাদের জৈন টেক্সট সম্পর্কে হয়ে গেল। আমরা পরের দিন যখন ইতিহাস, অর্থাৎ পরশু দিন আমরা হিস্টোরিক্যাল টেক্সট নিয়ে আলোচনা করব। কিন্তু আমাদের আগামীকাল যেমন বলা আছে যে আমাদের একদিন বিজ্ঞান, একদিন আর্টস, অর্থাৎ ইতিহাস ভূগোল চলবে। অর্থাৎ আজকে আমাদের ইতিহাস এখানেই শেষ হচ্ছে। আগামীকাল আমরা আবার বিজ্ঞান নিয়ে ফিরবো। বিজ্ঞানে আমাদের আগামীকাল থাকছে কোলয়েড, দ্রবণ, এই সম্পর্কে থাকবে এনসিইআরটির বই থেকে, ক্লাস 9-এর বই থেকে। তোমরা যারা দেখে আসতে চাও তোমরা একটু দেখে নেবে, তাহলে ভালো হবে। কালকে আমাদের এই ক্লাস আমরা সবাই ওইটা নিয়ে আলোচনা করব। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। বাই বাই।